দেখো আজকে অ্যাপ্লিকেশনটা শুরু করি, আমি একটু রেকর্ড করে নেই। আজকে অ্যাপ্লিকেশন অফ ইউভি স্পেকট্রোস্কোপি, ঠিক আছে? তো কি হচ্ছে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন, আমি তোমাদের সাথে কথা বলি। পাভিয়ার বইতে খুব সুন্দর করে ইউভি স্পেকট্রোস্কোপিটা আসলে দেওয়া নাই, মেইনলি দেওয়া আছে কেম্পের বইতে, উইলিয়াম কেম্প, আর হচ্ছে কালসির বইতে। কালসির বইটা বেস্ট ইউভি স্পেকট্রোস্কোপির জন্য। তোমরা এই বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো কিন্তু আমি বিভিন্ন বই থেকে এক জায়গায় করেছি, হ্যাঁ, বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো দেওয়া আছে। তোমরা যেটা করবা, এগুলো তো পড়বেই, প্লাস বইয়ের যে এক্সারসাইজ গুলো দেওয়া আছে ওগুলাও একটু দেখবে মাঝে মাঝে। উইলিয়াম কেম্পের যে বইটা, ওটার নাম হচ্ছে অর্গানিক স্পেকট্রোস্কোপি, বইয়ের নাম, ঠিক আছে? তো দেখো, সিস ট্রান্স আইসোমারিজম অথবা জিওমেট্রিক আইসোমারিজম আমরা ডিফারেন্সিয়েট করতে পারি ইউভি স্পেকট্রোস্কোপি দিয়ে। গ্রেটার দ্য ডিস্টেন্স বিটুইন দ্য এন্ড অফ দ্য ক্রোমোফোরস, হায়ার দ্য ল্যামডা ম্যাক্স, ঠিক আছে? এই দেখো ক্রোমোফোর, একটা বেঞ্জিন রিং, দুইটা বেঞ্জিন রিং এর মধ্যে ডিস্টেন্সটা খেয়াল করো, মাঝখানে একটা ডাবল বন্ড আছে, তার মানে এই পার্ট জুড়ে ক্রোমোফোরটা, মলিকুলের এই পার্ট জুড়ে ক্রোমোফোরটা যুক্ত আছে। আর এখানে দেখো ক্রোমোফোরটা ঠিক এক ফিস হওয়াতে কি হচ্ছে, এখানে কিছুটা কোপ্ল্যানারিটি নষ্ট হচ্ছে, যার কারণে এই যে কনজুগেশন সিস্টেমটা কিছুটা ডিসরাপ্ট হচ্ছে, ঠিক আছে? এই কারণে কি হচ্ছে, ক্রোমোফোরের দূরত্ব বাড়ার কারণে, খেয়াল করো, দুইটা ক্রোমোফোরের দূরত্ব বাড়ার কারণে কি হচ্ছে, কোপ্ল্যানারিটি এখানে, সরি, দূরত্ব কমার কারণে কোপ্ল্যানারিটি নষ্ট হচ্ছে, যার কারণে তোমার ল্যামডা ম্যাক্স এখানে কি হবে, কমে যাবে। খেয়াল করো, কমে যাবে 295, 280, ঠিক আছে? একইভাবে মনে রাখবা যে ইউভি স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে যখন ইন্টেন্সিটি থাকে, ইন্টেন্সিটি ডিপেন্ড করে হলো তোমার একটা মলিকুলের কত অংশ জুড়ে আসলে তোমার ক্রোমোফোরসিটিটা আছে, ঠিক আছে? মানে এই মলিকুলটাকে ট্রান্সের ক্ষেত্রে খেয়াল করো, মলিকুলের পুরা পার জুড়ে কিন্তু আসলে আমরা বলতে পারছি যে তোমার কনজুগেশন সিস্টেমটা আছে, এবং এটা কোপ্ল্যানারের সাথে তোমার হচ্ছে ইন্টেন্সিটির সম্পর্ক, ঠিক আছে? কোপ্ল্যানারিটি, ঠিক আছে? কোপ্ল্যানারিটি, যত বেশি কোপ্ল্যানারিটি থাকবে তত বেশি ইন্টেন্সিটি ইনক্রিজ করবে। এখানে যদি কোপ্ল্যানারটা নষ্ট হচ্ছে, দেখো যেহেতু দুটো গ্রুপ, বড় গ্রুপ এক পাশে একটু স্কুইজ হয়ে যাবে, এখানে কনজুগেশনটা খুব ভালোভাবে হবে না, যার কারণে তোমার এখানকার ইন্টেন্সিটিটাও কমে যাবে। কোপ্ল্যানারিটির সাথে ইন্টেন্সিটির সম্পর্ক। আর ল্যামডা ম্যাক্সের সম্পর্ক হলো তোমার যে গ্রুপের মলিকুলের কত অংশ জুড়ে আসলে কনজুগেশন কিংবা ক্রোমোফোর গ্রুপটা জুড়ে আছে, এটা ডিপেন্ড করে হচ্ছে ল্যামডা ম্যাক্সের উপরে, ঠিক আছে? আচ্ছা, এইখানে যদি বলি, ধরো তোমার অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল কিংবা মেটানাইট্রোফেনল, এটাতে তোমার অনেক সময় এখন সিরিজ দেওয়া থাকে, যে এই সিরিজ গুলোকে তোমার হচ্ছে ডিক্রিজিং অর্ডার কিংবা ইনক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করতে বলা হয়। তো এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, যেটা, যে কোন, যেটা বললাম, যখনই ল্যামডা ম্যাক্স এর কথা আসবে, যে তোমার ল্যামডা ম্যাক্স এর অর্ডারে সাজাও, ইনক্রিজিং ল্যামডা ম্যাক্স অর্ডারে, তখন কি করতে হবে, ল্যামডা ম্যাক্স আমি যেটা বললাম, পুরো মলিকুল জুড়ে যদি একটা স্টেবল কনজুগেশন সিস্টেম থাকে, তাহলে আমরা বলবো ল্যামডা ম্যাক্স হাই। প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে খেয়াল করো, এখানে কি হয়, থ্রো কনজুগেশন হয়, থ্রো কনজুগেশন। এই যে অর্থোনাইট্রোফেনল, দেখো অক্সিজেনের যে নেগেটিভ পার্টটা আছে, দেখো এই নেগেটিভ চার্জটা পুরো মলিকুল জুড়ে খুব সুন্দর করে, দেখো প্ল্যানারও আছে মলিকুলটা প্ল্যানার অবস্থায় আছে, কনজুগেশন সিস্টেমটা কিন্তু খুব সুন্দর করে পুরো মলিকুল জুড়ে, পুরো বেনজিন রিং প্লাস নাইট্রো গ্রুপ সহ কিন্তু এই নেগেটিভ চার্জটা কনজুগেট সিস্টেম অনুযায়ী চলাফেরা করতে পারে, নেগেটিভ চার্জটা কিন্তু চলমান, ঠিক আছে? সো এক্ষেত্রে কি হয়, এটাকে আমরা বলি হলো থ্রো কনজুগেশন, যে যে তোমার কনজুগেশনটা পুরো মলিকুল জুড়েই থাকবে, নাইট্রোমূলক থেকে শুরু করে এই ফিনলের ও এইচ পর্যন্ত পুরাটুক জুড়েই থাকবে, ঠিক আছে? তো কি হচ্ছে, দেখো থ্রো কনজুগেশন occurs in paranitrophenol, thus chromophores increases due to stable coplanarity in the molecule। আচ্ছা, এই অর্থোনাইট্রোফেনলে কি হবে বলো দেখি, অর্থোনাইট্রোফেনলে কি তোমার থ্রো কনজুগেশন হবে? একটা সাইডে ম্যাম কনজুগেশন হবে। হ্যাঁ, অর্থোনাইট্রোফেনলে কিন্তু থ্রো কনজুগেশন হবে, কিন্তু যেহেতু দুইটা গ্রুপ খুব কাছাকাছি, বড় দুইটা গ্রুপ, এই জন্য স্টেরিক হিন্ড্রেন্সের কারণে এখানে কি হবে, কোপ্ল্যানারিটিটা ল্যাক অফ কোপ্ল্যানারিটি, মানে কোপ্ল্যানারিটিটা কিছুটা কমে যাবে, কমে যাওয়ার কারণে মলিকুল কিছু বাঁকা হয়ে থাকবে, যার কারণে কনজুগেশনটা খুব, এই যে প্যারানাইট্রোফেনলের মতো এত স্মুথ হবে না, ঠিক আছে? যার কারণে এখানে ল্যামডা ম্যাক্সটা কিছুটা কমে আসবে, 318 ন্যানোমিটার, এখানে 279 ন্যানোমিটার। কিন্তু খেয়াল করো, এটা অর্থোনাইট্রোফেনল OH, এটা কিন্তু তোমার হচ্ছে অর্থোপ্যারা ইন্ডিকেটর, যার কারণে এখানে কিন্তু তোমার
পুরো মলিকুল জুড়ে কিন্তু এই নেগেটিভ চার্জটাও কিন্তু পুরো মলিকুল জুড়েই থাকবে। দেখো এই যে অক্সিজেন এখানে আসতেছে, নাইট্রোমূলকটা আবার এখানে আসলে কিন্তু এই যে অক্সিজেন যখন চেঞ্জ হচ্ছে পুরো বেনজিন রিং জুড়ে কিন্তু থ্রো কনজুগেশনটা হচ্ছে, কিন্তু কিছুটা স্লো হচ্ছে, কিন্তু ডিসরাপ্টেড হচ্ছে বিকজ অফ ল্যাক অফ প্রোপ্যানোলিটি। যেহেতু দুটো বড় মলিকুল এখানে আছে, এখানে একটা স্টেরিক হিন্ড্রেন্স কাজ করবে। স্টেরিক হিন্ড্রেন্সের জন্য এটা খুব স্লো হয়ে যাবে। আর মেটাতে কি হবে? মেটাতে কোনো থ্রো কনজুগেশন হবে না। থ্রো কনজুগেশন হবে না মানে কি? তার মানে কি, এই যে নেগেটিভ চার্জটা শুধুমাত্র বেনজিন রিংয়েই ঘোরাফেরা করবে, এই নাইট্রোমূলক পর্যন্ত আসতে পারবে না। ঠিক আছে, যেহেতু মেটা পজিশনে আছে, যেহেতু মেটা ডিরেক্টর না, এই কারণে কি হচ্ছে, তোমার এই যে নেগেটিভ চার্জটা তৈরি হচ্ছে শুধুমাত্র বেনজিনেই এখানে এখান দিয়ে বেনজিন রিংয়েই ঘোরাফেরা করবে, কিন্তু নাইট্রোমূলকে চার্জটা শিফট হতে পারবে না। যার কারণে মেটা যে তোমার নাইট্রোফেনল আছে এখানে কোনো থ্রো কনজুগেশন হয় না। না হওয়ার কারণে এটাতে তোমার হলো মানটা কিছুটা কমে আসে। দেখো 274 ন্যানোমিটার মানটা কমে আসবে। ঠিক আছে, যদি মার্কস বেশি থাকে তাহলে তোমাদের এই যে স্ট্রাকচার গুলো আছে স্ট্রাকচারগুলো একটু দেখাই দিবা। এই যে দেখো নাইট্রোমোলের ক্ষেত্রে আমার তো মনে হয় আমি কিন্তু স্ট্রাকচার খুব ভেঙে দেখাচ্ছি, তোমার তো স্ট্রাকচারটা বুঝতে পারো নাকি? কনজুগেটেড সিস্টেমের যে তোমার রেজোনেন্স স্ট্রাকচার গুলো পারো তো তোমরা? জি ম্যাম। আচ্ছা, এই যে নেগেটিভ চার্জ এখানে আসলো, এটা এখানে চলে গেল, এই যে নেগেটিভ চার্জ এখানে আসলো, এরপর এটা কি হবে? এই নেগেটিভ চার্জটা এখানে আসবে। ঠিক আছে, এখানে আসলে কি হচ্ছে দেখো, এই পাই বন্ডটা সরে গিয়ে এখানে চলে আসছে। এই যে এখানে নেগেটিভ চার্জটা চলে আসছে। দেখো এই চার্জটা কিন্তু যদি এইখানে শিফট হতো তাহলে কিন্তু আমরা বলতাম থ্রো কনজুগেশন হয়েছে। এই চার্জটা এখানে এই নাইট্রোমূলকে আসার পর নাইট্রোমূলক থেকে আবার বেনজিন রিংয়ে যদি ঘুরতো সেক্ষেত্রে আমরা বলতাম যে থ্রো কনজুগেশন হয়েছে, কিন্তু বেটার ক্ষেত্রে থ্রো কনজুগেশন হয় না। এই চার্জটা পরে এখানে যাবে, এখান থেকে এটা এখানে আসবে, এই যে চার্জ নেগেটিভ চার্জ। তারপর কি, তারপর এটা এখানে, এটা আবার নিজের জায়গাতে। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে এরকম সিরিজ। আরেকটা সিরিজ আছে সেটা হচ্ছে প্যারা অ্যামিনোফেনল, অর্থো অ্যামিনোফেনল, এরকম একটা সিরিজ আছে, এই সিরিজটাও পড়বা। অর্থো অ্যামিনোফেনল, প্যারা অ্যামিনোফেনল, এইটার মধ্যে কোনটা বেশি হায়ার ল্যামডা ম্যাক্স শো করে? আচ্ছা, কিটোইনল টটোমারিজম আমরা এক্সামিন করতে পারি হলো ইউভি স্পেকট্রোস্কোপি দিয়ে। কিভাবে কিটোইনল টটোমারিজম হয় সেক্ষেত্রে তোমার এই যে দেখো ইনল ফর্মে আছে, কোন পার্সেন্টেজটা বেশি থাকবে সেটা আমরা কিন্তু ল্যামডা ম্যাক্সের মাধ্যমে বের করতে পারি। 205 এর যদি রিঅ্যাকশনের মধ্যে তুমি যদি নাও ল্যামডা ইউভি স্পেকট্রোস্কোপি নাও, সেটা দেখা যাবে 205 এ আছে, 224 এ আছে, 224 এর ইন্টেন্সিটিটা বেশি হায়ার হবে 205 এর চেয়ে। ঠিক আছে, আর এখানে মানে ল্যামডা ম্যাক্স বেশি হওয়ার কারণ হচ্ছে যেহেতু এই কনজুগেশনটা অক্সিজেন পর্যন্ত আসছে। খেয়াল করো, কনজুগেশন সিস্টেমটা অক্সিজেন সহ এই যে হেটারোসাইক্লিক ইয়াটা আছে, সাইকেলটা আছে, সেই পর্যন্ত কনজুগেশনটা মানে চলে গেছে। এই কারণে আমরা বলছি এটাকে বেশি স্টেবল, পুরো মানে মলিকুল জুড়ে আছে। এটা কিন্তু এখানে একটা অক্সোক্রোম, জাস্ট একটা অক্সোক্রোম। এখানে কিন্তু ক্রোমোফোরোসিটি কিন্তু শুধুমাত্র বেনজিন রিংটাতে, সরি কি বলে অ্যানিলিন রিংটাতে, সরি অ্যানিলিন রিং তো এটা পিরিডিন রিং এ। ঠিক আছে, তো এখানে পিরিডিন রিং থেকে এখানে অক্সোক্রোম হিসেবে কাজ করছে, কিন্তু এখানে কিন্তু ও ডিরেক্টলি একটা ক্রোমোফোর হয়ে গেছে, কার্বনিল মূলক। এখানে ক্রোমোফোরিসিটি বাড়লেই কিন্তু আমরা সেটাকে বলছি ল্যামডা ম্যাক্সটা বেড়ে যাবে। ঠিক আছে, ক্রোমোফোরিসিটি বাড়লে কিন্তু ল্যামডা ম্যাক্সটা বেড়ে যাচ্ছে। এভাবে আমরা কিটোইনল টটোমারিজম মানে কিসের পার্সেন্টেজটা বেশি, কিটো পার্সেন্টেজ বেশি নাকি ইনলের পার্সেন্টেজ বেশি, এটা কিন্তু আমরা ইউভি স্পেকট্রোস্কোপি দিয়ে বের করতে পারি। এখানে স্ট্যাবিলিটির আরেকটা হচ্ছে তোমার উডওয়ার্ড ফিশার রুল অনুযায়ী দেখা যায় যে আলফা বিটা আনস্যাচুরেটেড যে কিটোন থাকে, আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, এটা তো ডিরেক্টলি ফাংশনাল গ্রুপ কিটোনের, এটা হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা। হ্যাঁ, এই আলফা বিটা যখন থাকবে তখন এটাকে স্ট্যাবিলিটি বেশি হয়, যার কারণে এটা মানে ল্যামডা ম্যাক্সের মানটাও বেড়ে যায়। এখানেও খেয়াল করো, এটা কিন্তু একটা অক্সোক্রোম, এটা হচ্ছে একটা ক্রোমোফোর, এটা ক্রোমোফোর, এটা হচ্ছে অক্সোক্রোম। আর এই মলিকুলে কিন্তু দেখো এই পুরোটুকু মূলে কিন্তু একটা ক্রোমোফোর, যার কারণে ক্রোমোফোরিসিটি বাড়ার কারণে ল্যামডা ম্যাক্সের মানটাও কিন্তু বেড়ে যাচ্ছে। কিভাবে আমরা, তোমার যদি কোনো একটা রিঅ্যাকশন তুমি যদি মিডিয়াম যদি ফলো করো তাহলে কি হবে, 269 আর 293 এই যে এরকম আসবে।
মনে করো 269 এ একটা মিডারেবল অ্যামাউন্ট তুমি ল্যামডা ম্যাক্স পেয়েছো, কিন্তু যেটা হায়ার ল্যামডা ম্যাক্স সেটা হচ্ছে তোমার 293 তে পাবা, এবং এটার ইন্টেন্সিটিটা সবসময় হাই হবে। ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজটা বেশি। খেয়াল করো এরোর দিকে, এরোটার তোমার হচ্ছে কিটোনের দিকে বেশি আগে আছে। আচ্ছা, এই পড়া মাঝখানে বুঝতে না পারলে জিজ্ঞেস করবা। মাঝখানে আমার কিছুদিন জ্বর ছিল, বুঝছো, এই কারণে একটু টায়ার্ড লাগে, বুঝতেছি না, টেস্ট করানো হয় নাই, দেখা যাক। When paranitrophenol is dissolved in water, lambda max is longer than in acidic medium. কি বলছে খেয়াল করো তো, প্যারানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, আচ্ছা প্যারা অ্যামিনোফেনল হবে এখানে, বুঝছো, দেখো একটু, প্যারানাইট্রোফেনল তো একটা ছিল এই যেখানে, এখানে কি হবে, প্যারা অ্যামিনোফেনল, এটা আমি ঠিক করে দিব, প্যারা অ্যামিনোফেনল। When dissolved in water, lambda max is longer than in acidic medium. তার মানে অ্যাসিডিক মিডিয়ামে দিলে ল্যামডা ম্যাক্সটা কমে আসে, আর যদি ওয়াটার মিডিয়ামে থাকে তাহলে ল্যামডা ম্যাক্সটা বেড়ে যায়, এটা বলছে। এটা কেন হচ্ছে, যদি অ্যাসিডিক মিডিয়ামে দিয়ে খেয়াল করো, এই যে অ্যামিন মূলকটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, অ্যানিলিনটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, আয়ন তৈরি করার ফলে কি হয়, বেনজিন রিংয়ে দেখো এটা কিন্তু একটা অক্সোক্রোম, তাই তো, অক্সোক্রোমের কাজ হচ্ছে ক্রোমোফোরের যে ক্যারেক্টারিস্টিক থেকে বাড়িয়ে দেওয়া, তার মানে কি কনজুগেশনটাকে বাড়িয়ে দিবে, তাই তো। কিন্তু এখানে খেয়াল করো যে যখন পজিটিভ সাইন চলে আসতেছে, এই ইলেকট্রনটাকে কিন্তু ও টেনে নিবে, টেনে নেওয়ার কারণে কি হবে, এখানে যে কনজুগেশনটা কিছুটা কমে আসবে, যার কারণে ক্রোমোফোরোসিটিটা কমে আসবে। এই কারণে কি হয়, অ্যাসিডিক মিডিয়ামে দিলে যেহেতু একটা পজিটিভ আয়ন তৈরি হয়, অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয় প্রোটনেশনের কারণে, এই অ্যাসিডিক মিডিয়ামে এই কারণে কি হয়, ল্যামডা ম্যাক্সটা কমে আসে। দেন ইন ওয়াটার মিডিয়াম হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে lambda maxটা কমে আসবে। The non-bonding electrons of nitrogen atom are less available as a chromophore after protonation by acid. এই লোন পেয়ারটা কমে যায়, আবার কি হয়, এই পজিটিভ সাইনটা ইলেকট্রনটা টেনে নেয়, বেনজিনের যে কনজুগেশন এটাও কমে আসে, thus lower the absorption value. এটা তুমি কেম্পের বইতে পাবা, কেম্পের বই। আরেকটা কি, in basic medium paranitrophenol absorbs at higher wavelength. Why? বেসিক মিডিয়ামে প্যারানাইট্রোফেনল যেটা হায়ার ওয়েভলেন্থে অ্যাবজর্ব করে, বেসিক মিডিয়ামে, এই যে দেখো বেসিক মিডিয়াম যদি আমি দেই, খেয়াল করো কি হবে, এখানে ফেনল গ্রুপ আছে, কখনো যদি এরকম আননোন প্রশ্ন চলেও আসে, বেসিক মিডিয়ামে প্রশ্নটা খেয়াল করবা যে ইন বেসিক মিডিয়ামে বলছে প্যারানাইট্রোফেনল অ্যাবজর্বস এট হায়ার ওয়েভলেন্থ। তোমরা কিন্তু এইটা মাথায় আগে রাখবা, হায়ার ওয়েভলেন্থ কখন হচ্ছে, যখন ক্রোমোফোরোসিটি বাড়ছে, আবার লোয়ার ওয়েভলেন্থ কখন চলে যায়, যখন ক্রোমোফোরোসিটি কোনো গ্রুপ কমিয়ে দিচ্ছে, আগের তুলনায় নরমাল অবস্থা যদি বেসিক মিডিয়ামে তোমার ক্রোমোফোরোসিটি কমে যায়, সেক্ষেত্রে ওয়েভলেন্থটা কমে আসবে। এখন দেখো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছ, তোমাকে স্ট্রাকচার বলে দেওয়া আছে প্যারানাইট্রোফেনল। এখন তুমি খেয়াল করো তো, এই নিজে তুমি যে মাস্টার্স স্টুডেন্ট, তোমাকে চিন্তা করতে হবে, এখানে যদি মনে করো আননোন প্রশ্ন, কিন্তু আমি যদি তোমাদের সাইটে না দিতাম, প্রশ্ন যদি চলে আসো, তাহলে কি করতা, ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করলে তোমরা খুব ভালো করেই জানো ফেনলেট অ্যানায়ন তৈরি হয়, তাই তো। এটা হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক, এখান থেকে বেস যুক্ত করলে, স্ট্রং বেস যুক্ত করলে আমরা ফেনলেট অ্যানায়ন পাচ্ছি। এখন এই নেগেটিভ চার্জটার জন্য ক্রোমোফোরোসিটি কি বাড়বে না কমবে? অবশ্যই বেড়ে যাবে, কারণ কি হচ্ছে দেখো, ও কিন্তু তখন এই যে দেখো ডাবল বন্ড ফর্ম করতে পারছে, ইলেকট্রন কিন্তু মানে কনজুগেশনটা কিন্তু খুব ভালো হচ্ছে, এবং এই আমি কিন্তু খেয়াল করো এইখানে কিন্তু এই নেগেটিভ চার্জটা কিন্তু এই নাইট্রোমূলক পর্যন্ত আসতে পারছে, এই যে এই নেগেটিভ চার্জটা একটু আগে পড়ালাম যেটা, এই যে থ্রো কনজুগেশন শুরু হয়ে গেল, এই কারণে কিন্তু আমরা বলতে পারছি বেসিক মিডিয়ামে প্যারানাইট্রোফেনল ল্যামডা ম্যাক্স হায়ার হবে, ঠিক আছে, ল্যামডা ম্যাক্স এখানে হায়ার হবে। The full negative charge on the oxygen gives the greater electron availability on benzene ring, thus increase the chromophore character. Chromophore characterটা বাড়িয়ে দেয়। সবাই তো বুঝতে পারছো না? জি ম্যাম। আচ্ছা, দেখো নেক্সট, সিসয়েড অথবা ট্রান্সয়েড, এটা কি হচ্ছে, সিসয়েড কিংবা এস সিস কেন বলে, এস সিস,
হ্যাঁ, এই সিস মানে হচ্ছে একটা সিঙ্গেল বন্ড থাকবে ম্যাম, ওটার Right. উপর বেস করে। হ্যাঁ, সিঙ্গেল বন্ডটা ডাবল বন্ডের একটা একটা মাঝখানে যে সিঙ্গেল বন্ডটা, সেই সিঙ্গেল বন্ডটা থেকে এফ আসতেছে, যেই সিঙ্গেল বন্ডটা একটা রিং এর পার্ট, খেয়াল করবা কিন্তু, যেই সিঙ্গেল বন্ডটা একটা রিং এর অংশ, এই সিঙ্গেল বন্ডটা কিন্তু একটা রিং এর অংশ, তাই তো? এবং সিস পজিশনে দুইটা ডাবল বন্ড আছে, এস সিস। তো এই ক্ষেত্রে খেয়াল করো, এস সিস এর ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স 273, এখানে ল্যামডা ম্যাক্স 234। অথবা ট্রান্সে কিন্তু আমরা কি জানতাম, ট্রান্সের ক্ষেত্রে কিন্তু আমরা জানতাম যে কি জানতাম, ট্রান্সের ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স বেশি হয় না? একটু কিন্তু পরে আসি, দেখো যে স্টিল বিনের ক্ষেত্রে, এই যে এগুলা এই মৌলিকের নাম হচ্ছে ট্রান্স স্টিল বিন, সিক্স স্টিল বিন। এই যে দেখো তোমরা, আমরা কিন্তু পড়েছি ট্রান্সের ক্ষেত্রে যেহেতু দূরত্ব বাড়ছে, যার কারণে দেখো ক্রোমোফোরসিটি পুরো মলিকুল জুড়ে আছে, যার কারণে ল্যামডা ম্যাক্সটা বেড়ে যাচ্ছে। সবসময় আমি যেটা বলছি, ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে খেয়াল করবা ক্রোমোফোর পুরো মলিকুল জুড়ে বাড়ছে না কমছে। আর কি বলে, ইন্টেন্সিটির ক্ষেত্রে খেয়াল করবা কোপ্ল্যানারিটি, মলিকুলার কোপ্ল্যানারিটি বাড়লো না কমলো, কমলে ইন্টেন্সিটি কমবে, আর যদি কোপ্ল্যানারিটি বাড়ে ইন্টেন্সিটিটা বাড়বে। এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, যেহেতু এটা সাইক্লিক সিস্টেম, ওপেন সিস্টেম যখন হবে, ওপেন সিস্টেমে সবসময় ট্রান্সের ল্যামডা ম্যাক্সটা বেশি হবে, কিন্তু যখন সাইক্লিক সিস্টেম হবে, যখন আটকিয়ে ফেলবে, তখন এক্ষেত্রে কি হবে, যখন আমরা এফ সিস বলছি, যখন এফটা হচ্ছে একটা সিঙ্গেল বন্ড, যেই সিঙ্গেল বন্ডটা একটা পার্ট অফ এ সাইকেল, এই পার্ট অফ এই সাইকেলটা কিন্তু পার্ট, ঠিক আছে, এই সাইকেলের একটা বন্ড হচ্ছে এই এফটা। সেক্ষেত্রে কি হবে, আমাদের খেয়াল করতে হবে যে এন্ডোসাইক্লিক ডাবল বন্ড, আমাদের যেটা মনে পড়ছে, মানে পড়েছিলাম আগে, তোমার পড়ছো অবশ্যই, এন্ডোসাইক্লিক ডাবল বন্ড এস সিস মলিকুলের ক্ষেত্রে হচ্ছে দুইটা। এখন বলো এন্ডোসাইক্লিক ডাবল বন্ড কি, বুঝো কিনা? এন্ডোসাইক্লিক, ম্যাম বেনজিনের সাথে যে, সরি, যে রিং এর সাথে যেটা ডাবল বন্ড থাকবে এটা না? হ্যাঁ, রিং এর ভিতরে যদি ডাবল বন্ডটা থাকে তাহলে? আচ্ছা আমি বলি শোনো, কোন ডাবল বন্ডের, এটা তো ডাবল বন্ডের কার্বন, তাই তো? সিসের ক্ষেত্রে দুইটা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো তোমার কার্বন, এই যে ডাবল বন্ডের কার্বন, ঠিক আছে, ডাবল বন্ড যে কার্বনের, ডাবল বন্ড কার্বনের যদি একটা কার্বন তোমার হচ্ছে কোন রিং সিস্টেমের অংশ হয়, খেয়াল করো এই কার্বনটা কিন্তু এই এ রিং যদি আমি ধরি, এই রিং এরও একটা কার্বন, তাই তো? এই রিং এরও কিন্তু একটা কার্বন। আচ্ছা আমি একটু বই দেখি, একটা জিনিস আমার কনফিউজ লাগছে, এটা তো এন্ডোসাইক্লিক হওয়ার কথা, এটা এক্সোসাইক্লিক হওয়ার কথা। এক্সোসাইক্লিক। এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এক্সোসাইক্লিক ডাবল বন্ড। খেয়াল করো একটা জিনিস, এখানে কিন্তু তোমার একটা বোঝার আছে, সেটা হচ্ছে হুবহু স্লাইড পড়লে শুধুমাত্র কিন্তু হবে না, বুঝছো? এখানে কিন্তু তোমার বই বই কতটা জরুরি, দেখো তুলতে গেলেও কিন্তু অনেক ভুল হয়ে যায়। এই দেখো এখানে প্যারা অ্যামিনো হবে আর এখানে এক্সোসাইক্লিক হবে। আচ্ছা আমি এটা ঠিক করে ফেলবো। তো কি হলো এক্সোসাইক্লিক ডাবল বন্ড, মানে সাইকেলের এক্সো মানে হলো সাইকেলের বাইরে আছে ডাবল বন্ডটা, কিন্তু ডাবল বন্ডের একটা কার্বন সাইকেলের একটা কার্বন, ঠিক আছে? তার মানে দেখো ডাবল বন্ডের একটা কার্বন কিন্তু এই সাইকেলেরও একটা কার্বন, তখন আমরা এই ডাবল বন্ডটাকে বলবো হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এক্সোসাইক্লিক ডাবল বন্ড থাকলে সেই মলিকুলটা স্টেবল হয়, স্টেবিলিটি হলে কি হয়, ল্যামডা ম্যাক্স কিন্তু বেড়ে যায়, ঠিক আছে? Exocyclic double bond in cis molecules, two exocyclic double bonds make compound more stable than in trans molecule. There are only one এখানে exocyclic, এক্সোসাইক্লিক হবে। হ্যাঁ, exocyclic double bond। তার মানে খেয়াল করো এখানে কিন্তু এই যে তুমি যদি এইটা এক নাম্বার ডাবল বন্ডের কার্বনটা হচ্ছে সাইকেলের অংশ, মানে একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড, আর এই ডাবল বন্ড যদি তুমি খেয়াল করো, এই কার্বনটাও কিন্তু তোমার হচ্ছে কি সাইকেলের অংশ, যে কোনো একটা কার্বন কিন্তু হতে হবে, দুইটা কার্বন হলে কিন্তু হবে না, ঠিক আছে? এখানে খেয়াল করো ট্রান্সের ক্ষেত্রে, খেয়াল করো ট্রান্সের এই কার্বনটা এই নাম্বার সাইকেলের একটা কার্বন, কিন্তু এই ডাবল বন্ডটা কিন্তু কোনো এক্সোসাইক্লিক ডাবল বন্ড না, কারণ দেখো এই যে দুটো ডাবল বন্ডের যে দুটো কার্বন আছে, সেই কার্বন কিন্তু কি কোনো রিং নাই এর সাথে। রিং ফর্মেশনে যাচ্ছে না কিন্তু, ঠিক আছে? রিং ফর্মেশন করছে কিন্তু তোমার হচ্ছে এক্সো কথাটা যে বলছে, হ্যাঁ, সাইকেলের একটা সাইকেলের বাইরে কিন্তু নাই, কিন্তু এই জিনিসটা খেয়াল করো, এই কার্বনটা হচ্ছে এই সাইকেলের অংশ, কিন্তু আবার ডাবল বন্ডটা কিন্তু সাইকেলের বাইরে, এক্সোসাইক্লিক মানে হচ্ছে সাইকেলের বাইরে, যদি এন্ডো হতো তাহলে ভিতরে হতো, ঠিক আছে?
এক্সো মানে হচ্ছে বাইরে, সাইকেলের বাইরে থাকতে হবে, কার্বন ডাবল বন্ডের অংশ হতে হবে, আবার একটা রিং এর অংশ হতে হবে। তাহলে কতগুলো ক্রাইটেরিয়া চিন্তা করো, দেখলে হয়তো অনেকেই বুঝতে পারো, অনেকেই আবার বুঝতে পারে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ক্রাইটেরিয়া গুলো আরেকবার একটু বলেন না প্লিজ। 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে তোমার যে কার্বন ডাবল বন্ডের যে কার্বন, সেটা পার্ট অফ এ সাইকেল, পার্ট অফ এ সাইকেল। ঠিক আছে, একটা সাইকেলের কার্বন হতে হবে। 2 নাম্বারটা হচ্ছে যেই কার্বন, দেখো যেই কার্বনটা তোমার হচ্ছে সাইকেল ফর্ম করছে, ঠিক সেই কার্বনের বাইরে হতে হবে, সাইকেলের বাইরে, আউট অফ দ্য সাইকেল, আউট অফ দ্য সাইকেল, সাইকেলের বাইরে, কিন্তু মানে সাইকেলের কার্বনের সাথে অ্যাটাচড। এই দেখো এই সাইকেলটার বাইরে, ডাবল বন্ডটা কিন্তু এই সাইকেলটার বাইরে, কিন্তু একটা কার্বনের সাথে অ্যাটাচড। এটাকে আমরা বলছি এক্সোসাইক্লিক। এক্সো মানে হচ্ছে বাইরে, সাইক্লিক মানে হচ্ছে এই সাইকেলটার এক্সোসাইক্লিক ডাবল বন্ড। যে ডাবল বন্ডের একটা কার্বন অবশ্যই সাইকেলের একটা কার্বন হবে। বুঝতে পারছো? এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এগুলো, এই কনসেপ্টটা কিন্তু তোমাদের উডওয়ার্ড ফিশার রুল যখন পড়বা তখন এই কনসেপ্ট অনেক কাজে লাগবে। অনেক সময় কিন্তু তোমার দেখা যায় যে অনেকেই দুই একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড মিস করে, এই কনসেপ্টটা মিস হওয়ার কারণে। অনেকে হয়তো ক্লিয়ার আছে, তোমার তো 4th ইয়ার পড়ে আসছে এই প্রবলেম। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তো এক্সোসাইক্লিক ডাবল বন্ড বেশি হওয়ার কারণে দেখো ল্যামডা ম্যাক্সটা সিসের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। আর ই ম্যাক্সটা কি হচ্ছে খেয়াল করো, এপসাইলনটা খেয়াল করো, এখানে যে তোমার ইন্টেন্সিটিটা, হ্যাঁ 1500, এখানে কিন্তু 28000। ঠিক আছে, কেন এটা? কারণ দেখো, হ্যাঁ 15000 আর হচ্ছে 28000। কারণ কি দেখো, একে যেটা বলছিলাম আমার কোপ্ল্যানারিটি, ইন্টেন্সিটি সবসময় রিলেটেড টু কোপ্ল্যানারিটি। আমরা জানি সিসের ক্ষেত্রে অবশ্যই কোপ্ল্যানারিটি এখানে কম থাকবে, এখানে কিন্তু বেশি থাকবে। বেশি হওয়ার কারণে কিন্তু এখানে তোমার ইন্টেন্সিটি বেশি, আর এখানে কোপ্ল্যানারিটি কম হওয়ার কারণে সিসের ক্ষেত্রে এটা ক্ষেত্রে তোমার ইন্টেন্সিটিটা কিন্তু কমে আসবে। ঠিক আছে, তার মানে যে আমরা ট্রান্স স্টিল বিন পড়েছিলাম, ওপেন চেইন যখন পড়েছিলাম, তখন কিন্তু তোমার আমার যে কনসেপ্টটা পড়েছিলাম যে কোপ্ল্যানারের সাথে সম্পর্কিত, এখানে কিন্তু এই একই কনসেপ্টটাই কাজ করছে। কিন্তু এই যে তোমার যেহেতু সাইকেল পার্ট চলে আসছে, এখন যেহেতু মানে সিসয়েড ট্রান্সয়েড চলে আসছে, আমার সাইক্লিক ডাবল বন্ড চলে আসছে, সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে তোমার এক্সোসাইক্লিক ডাবল বন্ড কয়টা। যত বেশি হবে তত বেশি স্টেবল হবে। আর স্টেবল হলে আমরা জানি কি এনার্জি কন্টেন্ট কমে যায়, এনার্জি কন্টেন্ট কমে গেলে ল্যামডা ম্যাক্সটা কি হবে, বাড়বে। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? নাই, আচ্ছা। ঠিক করতে হবে আচ্ছা আচ্ছা, প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড PABA is used in many sunscreen lotion to protect the skin. কেন তোমার হচ্ছে প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড, এই যে তোমার প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড বিভিন্ন ধরনের সানস্ক্রিন লোশন অথবা কসমেটিক্সে ইউজ করা হয় কেন? কারণ হলো প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড খুবই ভালো একটা ক্রোমোফোর, অ্যামিন মূলক আছে, এখানে কার্বক্সিলিক মূলক আছে, পুরো মলিকিউল জুড়ে ক্রোমোফোর। এটা কি করে, ইন্টেন্স যে ইউভি রেডিয়েশনটা আছে যেটা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, 289 ন্যানোমিটার সূর্য রশ্মি থেকে যেটা আসে, সেই রেডিয়েশনটা কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। অ্যাবজর্ব করলে কি হয়, যখন স্কিনের উপরে লোশন লাগানো হয়, লোশন লাগালে কি হয়, PABA যখন থাকে স্কিনের মধ্যে প্রবেশ করার আগে এই ল্যামডা ম্যাক্সটা, এই যে ল্যামডা ম্যাক্স, এটা এই PABA অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে নিলে সেই স্কিনে আর ঢুকতে পারে না, এটা কিন্তু ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। Due to this property, PABA is used in many cosmetics to protect the skin from harmful UV radiation. ঠিক আছে, উইথ ইন্টেন্সিটি, একটা মানে খুব ভালো একটা ইন্টেন্সিটিতে সে কিন্তু অ্যাবজর্ব করতে পারে PABA। ঠিক আছে, ওয়াটার সলিউবল, ওয়াটার বেসড কসমেটিক্সে ইউজ করা হয়। ঠিক আছে, difference in the following axial and equatorial conformers by UV. প্রশ্ন কিন্তু এরকম আসে, তোমার হচ্ছে কনফর্মেশন এবং কনফিগারেশন ডিফারেন্সিয়েট করা যায় কিভাবে ইউভি দিয়ে, মাস দিয়ে আর এনএমআর দিয়ে, প্রশ্ন কিন্তু আসে। তোমরা কি করবা, এই জিনিসটা গুছিয়ে রাখবা, এক খাতার মধ্যে এক জায়গায় করে রাখবা, কারণ এই প্রশ্নটা খুবই কমন। মাস, ইউভি আর এনএমআর দিয়ে কিভাবে করে কনফিগারেশন এবং কনফর্মেশন ডিফারেন্সিয়েট করতে পারো। ঠিক আছে,
আচ্ছা, এরকম স্ট্রাকচার না এসে কিন্তু আরো বিদঘুটের স্ট্রাকচার থাকতে পারে। মনে করো এখানে আরেকটা পার্ট কিন্তু থাকতে পারে, হ্যাঁ, এরকম এরকম মনে করো অনেক কিছু আছে, এখানে এরকম ব্র্যাকেট দেওয়া আছে। এরকম থাকলে কোনো ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নাই। জাস্ট খেয়াল করবা যে পোলার যে ফাংশনাল গ্রুপ অথবা কার্বনিল মূলক থাকলে তার আলফা পজিশনে কোনো পোলার ফাংশনাল গ্রুপ আছে কিনা। হ্যাঁ, পোলার ফাংশনাল গ্রুপ থাকলে সেক্ষেত্রে তোমার হচ্ছে আমরা ইফেক্টটা খেয়াল করবো। আশেপাশে বিদঘুটে মলিকুল থাকুক সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। কনফার্মেশন যখন খালি বলবে, শুধু কনফার্মার্স বলবে, তখন কি এক্সিয়াল কিংবা ইকুইটোরিয়াল এই পার্টটুকু খেয়াল করলে হবে, মলিকুল দেখে ঘাবড়া যাবে না। The introduction of a polar substituent, suppose halogen on alpha carbon in case of cyclic ketone, raise the absorption maxima by 10/30 nanometer. আচ্ছা দেখো, এক্সিয়াল এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি হয়, ল্যামডা ম্যাক্সটা হায়ার হচ্ছে 279 ন্যানোমিটার, এখানেও কি হচ্ছে একটু কম হচ্ছে। কারণটা কি, ইকুইটোরিয়াল পজিশনে কি হচ্ছে 4 থেকে 10 ন্যানোমিটার কমে আসছে বেসিক ভ্যালু থেকে, মানে এই যে বেস ভ্যালু, মনে করো শুধুমাত্র সাইক্লোহেক্সানোনের যে বেস ভ্যালু থেকে যদি তোমার আলফা পজিশনে তোমার হচ্ছে একটা ব্রোমিন থাকে কিংবা হ্যালোজেন থাকে, সেক্ষেত্রে ইকুইটোরিয়াল থাকলে মানটা কিছুটা কমে আসে, আর যদি এক্সিয়ালে থাকে সেক্ষেত্রে মানটা কিছুটা বেড়ে যায়। The long wavelength band into pi star of alpha beta unsaturated ketone influenced by the presence of polar group. আচ্ছা এখানে তো লেখা নেই, এটা হচ্ছে তোমার কি, যে তোমার দুইটা পোলার গ্রুপ ডিফারেন্ট দিকে হওয়ার কারণে এখানে তোমার যে প্ল্যানার থাকে, হ্যাঁ, প্ল্যানার থাকার কারণে কি হয়, এই যে ইলেকট্রন দিচ্ছে কিংবা নিচ্ছে এই পার্টটা তোমার হচ্ছে প্ল্যানার হওয়ার কারণে খুব মানে ভালো হয় আর কি তোমার এক্সিয়াল কনফর্মারে। ইকুইটোরিয়ালে কিছুটা কম হয়, কারণ এখানে দেখো এটা হচ্ছে এখানে একটা কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স থাকবে। স্টেরিক হিন্ড্রেন্সের কারণে, যেটা বড় বড় গ্রুপ কাছাকাছি হওয়ার কারণে এই যে ইলেকট্রন যে তোমার ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ইলেকট্রন টেনে নেওয়া, ঠিক আছে, মনে করো কার্বন দিলো কিংবা ব্রোমিন দিচ্ছে, ঠিক আছে, এই অংশটা কিন্তু এখানে কম হবে, হোমোফোরসিটিটা কিছুটা কমে আসবে, কারণ এই জন্য ল্যামডা ম্যাক্সের মানটাও কমে যায়। আর যেটা বলছিলাম, আমি এটা কি আলফা হ্যালোজেন একটা রুল আছে, ওই রুলটা ফলো করতেছে? না এটা হচ্ছে তোমার আলফা হ্যালোজেনের রুলটা তোমার হচ্ছে আয়ন এর ক্ষেত্রে প্রযোজ্য হবে, হ্যাঁ, ওইটা না, আয়ন এর ক্ষেত্রে কিংবা ইউভির ক্ষেত্রে না। ইউভির ক্ষেত্রে তোমার শুধুমাত্র দেখবা যে ক্রোমোফোরসিটি এবং কোপ্লানারিটি এটা বাড়লো না কমলো, এর উপর ডিপেন্ড করবে ল্যামডা ম্যাক্স এবং ইন্টেন্সিটি বাড়বে না কমবে। এখানে খেয়াল করো, যেহেতু তোমার বড় বড় দুইটা ভিন্ন দিকে আছে, এখানে দুইটাই কিন্তু ইলেকট্রন সমৃদ্ধ গ্রুপ, তাই তো, দুটাই কিন্তু ইলেকট্রনিক রিপালশন কিন্তু এখানে আছে, দেখো এখানে কিন্তু ইলেকট্রন, এখানে কিন্তু প্রচুর ইলেকট্রন, এই যে ইলেকট্রনিক রিপালশন হওয়ার কারণে ইন্ডাকটিভ ইফেক্টের কিছুটা কমতি হবে। ওই যে যেটা বললাম যে কোপ্লানারিটি এখানে থাকবে না, কোপ্লানারিটি না থাকার কারণে এই যে তোমার ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদান হবে, এটা কমে যাবে। কমে যাওয়ার কারণে কি হবে, ল্যামডা ম্যাক্সের মানটাও কমে আসবে। আর কি হচ্ছে দেখো, ই ম্যাক্সটাও কিন্তু মাত্র 72, যেহেতু খুবই তোমার এখানে যথেষ্ট স্টেরিক হিন্ড্রেন্স থাকবে, ইলেকট্রনিক রিপালশন থাকবে, রিপালশনের কারণে তোমার মলিকুলটা কিছুটা বাঁকা হয়ে থাকবে, কোপ্লানারিটি থাকবে না। কোপ্লানারিটি না থাকলে ইন্টেন্সিটিটাও কমে যাবে, এখানে কোপ্লানারিটি থাকার কারণে ইন্টেন্সিটিটা বাড়বে, ঠিক আছে, এবং ল্যামডা ম্যাক্সটাও কিন্তু বাড়ছে ইন্ডাকটিভ ইফেক্ট বাড়ানোর কারণে। আচ্ছা, অ্যানালিটিক্যাল ইউজ অফ ইউভি স্পেকট্রোস্কোপি, কোনো রিঅ্যাকশন তুমি মনিটর করতে পারো কিনা, কোনো রিঅ্যাকশন মনিটর করা যায় কিনা ইউভি স্পেকট্রোস্কোপি দিয়ে। এখানে যদি দিই নাইট্রোইথেন অ্যানায়ন, দেখছো কতটুকু ভুল আছে, নাইট্রোইথেন। আচ্ছা, এই যে নাইট্রোইথেন থেকে তুমি যদি বেসিক মিডিয়ামে ট্রিট করো কি হবে দেখো তো, এই যে দেখো নাইট্রোমূলক কিন্তু হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এটা কিন্তু স্লাইটলি কি হবে, অ্যাসিডিক হবে, তাই তো, স্লাইটলি অ্যাসিডিক হবে, কারণ এই যে নাইট্রোমূলকটা স্ট্রংলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তুমি যখন বেস যে ট্রিট করবে, বেসে ট্রিট করলে কি হবে, সহজেই এই স্ট্রং বেস যদি ট্রিট করো, যেহেতু তোমার অ্যাসিডিটি খুব বেশি হবে না, কিন্তু এই যে তোমার এই ধরনের অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড আমরা যদি বলি খুব বেশি কিন্তু হবে না, তারপরেও কিন্তু স্ট্রং বেস দিলে এই প্রোটনটাকে সে সরিয়ে নিতে পারবে, সরিয়ে নিলে এখানে একটা অ্যানায়ন তৈরি হবে প্লাস ওয়াটার। এই রিঅ্যাকশনটা তুমি করতে পারো হচ্ছে তোমার ইউভি স্পেকট্রোস্কোপি দিয়ে। টাইমের সাথে সাথে
এটার ল্যামডা ম্যাক্স হচ্ছে 240 ন্যানোমিটার। এখন 240 ন্যানোমিটার বাড়ছে না কমছে, ঠিক আছে? অ্যাট অ্যাবজর্পশন অ্যাট 240 ন্যানোমিটার যদি আমি গ্রাফ প্লট করি তাহলে দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে নাইট্রো ইথেন অ্যানায়নটা ফর্ম করে একটা স্টেবল স্টেটে চলে যাচ্ছে, ঠিক আছে? তার মানে তোমার নাইট্রোমিথেন অ্যানায়নের পার্সেন্টেজটা বেশি হবে, ঠিক আছে? এবং একসময় রিঅ্যাকশনটা কি হবে, ইকুইলিব্রিয়াম স্টেটে চলে যাবে। আচ্ছা, a reaction rate can be measured using UV spectroscopy provided one of the reactants or products absorb UV light at wavelength where the other reactants or products have little or no absorbance. কোন রিঅ্যাকশনে যদি তোমার হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট অথবা একটা রিঅ্যাকটেন্ট যদি তোমার হচ্ছে ইউভি অ্যাবজর্ব করতে পারে, এখানে কিন্তু ইউভি অ্যাবজর্পশনটা খুবই কম থাকবে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু হবে, কারণ দেখো এই নেগেটিভ চার্জটা কিন্তু এই নাইট্রোমূলকে যাওয়া আসা করতে হবে। আমি এখানে রেজোনেন্স স্ট্রাকচার পাবো, হ্যাঁ? এই নেগেটিভ চার্জটা যখন পুরো এই নাইট্রোমূলক জুড়ে থাকবে, কিন্তু এখানে কিন্তু কোনো চার্জ নাই, শুধু নাইট্রোমূলকের মধ্যে কিন্তু কনজুগেশন সিস্টেমটা। কিন্তু এই অ্যানায়নের ক্ষেত্রে যেহেতু তোমার অ্যানায়ন তৈরি হচ্ছে, অ্যানায়নের সাথে নাইট্রোমূলকের একটা কনজুগেশন হবে, যার কারণে এখানে ফ্লোরোসিটি বাড়লে আমার 240 ন্যানোমিটারে একটা মানে অ্যাবজর্পশন পাচ্ছি। এই অ্যাবজর্পশনটাকে কেন্দ্র করে আমরা কোনো রিঅ্যাকশন কতটুকু অগ্রগতি হচ্ছে কিনা, কোন দিকে যাচ্ছে রিঅ্যাকশনটা, আমরা কিন্তু এটা বের করতে পারি, ঠিক আছে? সময় হিসেবে তোমার হচ্ছে নাইট্রো ইথেন অ্যানায়ন যেটা, সেটা কতটুকু ফর্ম করলো আমরা বের করতে পারি। অন্যদিকে দেখো তোমার ওয়াটার কিন্তু অ্যাবজর্ব করে না, খুবই কম। আচ্ছা, ডিটারমাইনিং পিকেএ অফ এ কম্পাউন্ড বাই ইউভি। পিকেএ কিভাবে আমরা ইউভি থেকে বের করতে পারি, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইউজ অফ ইউভি স্পেকট্রোস্কোপি। কখন যদি এরকম আসে যে অ্যানালিটিক্যাল ইউজ অফ ইউভি স্পেকট্রোস্কোপি লেখো, তখন কিন্তু এই দুইটা পার্ট তোমাদের দিতে হবে, যে রিঅ্যাকশন রেট ডিটারমাইন করা যায়, আর একটা হচ্ছে পিকেএ অফ এ কম্পাউন্ড ডিটারমাইন করা যায়। এখানে কোনো রিঅ্যাকশন তুমি যদি খেয়াল করো, পিকেএ বলতে কিন্তু আমরা এখানে বুঝতে পারো যে অ্যাসিড বেজের একটা সম্পর্ক আছে। কোন পিকেএ যদি তোমার বেশি কম হয়, আমরা অ্যাসিডিটি বেসিডিটি ডিটারমাইন করতে পারি। তোমার ফেনল যদি তোমার বেসিক মিডিয়ামে দেওয়া হয়, ফেনোলেট অ্যানায়ন তৈরি হয়। এই ফেনোলেট অ্যানায়ন, ঠিক আছে, আমরা জানি হেন্ডারসন হ্যাসেলব্লাড ইকুয়েশন অনুযায়ী আমরা জানি যে Ka হচ্ছে তোমার পার্সেন্টেজ অফ বেস মানে যে প্রোডাক্ট ভার্সেস পার্সেন্টেজ অফ অ্যাসিড মানে হচ্ছে তোমার রিঅ্যাক্টেন্ট। এই যে তোমার যদি নেওয়া হয়, এবং আরেকটা জিনিস আমরা কি জানি, সেটা হচ্ছে অ্যাসিড বেস রিঅ্যাকশনের মধ্যে পিএইচ পিকেএ সমান হবে কোন ইয়াতে বলো দেখি, যেখানে যেই পয়েন্টে তোমার পিএইচ হলো তোমার 7 হবে, সেক্ষেত্রে পিএইচ ইকুয়ালস টু পিকেএ হবে। মানে নিউট্রাল যে মিডিয়ামটা থাকবে, নিউট্রাল মিডিয়ামে যে পিএইচ, সেই পিএইচ ইকুয়ালস টু পিকেএ। এইটা আমরা সূত্র অনুযায়ী হ্যাসেলব্লাড ইকুয়েশন থেকে কিন্তু আমরা জানি। দেখো কিভাবে বের করতে পারি। অ্যাবজর্বেন্স এট 287 ন্যানোমিটার, এটা হচ্ছে তোমার 287। ফেনোলেট অ্যানায়নের জন্য হচ্ছে তোমার 287 ন্যানোমিটার আমরা পাই, ঠিক আছে? pKa of a compound can be determined by UV spectroscopy provided either the acidic form or the basic form of the compound absorbs UV light. যদি অ্যাসিডিক পার্টটা অথবা বেস পার্টটা যদি যে কোনো একটা পার্ট যদি ল্যামডা ম্যাক্স অ্যাবজর্ব করতে পারে, সেখান থেকে আমরা pKa ভ্যালুটা বের করতে পারি। এক্সাম্পল কি, ফেনোলেট আয়ন, it has a lambda max value 287 nanometer. If the absorbance at 287 nanometer is measured as a function of pH versus 287 nanometer যদি আমরা একটা গ্রাফ প্লট করি, কি হবে দেখো, pHটা 287, তার মানে কি বেজের পার্সেন্টেজ আস্তে আস্তে কি হচ্ছে, অ্যাসিডিক ছিল প্রথমে, অ্যাসিড থেকে আস্তে আস্তে নিউট্রাল হয়েছে, নিউট্রাল হওয়ার পরে যদি সম্পূর্ণ বেস কনভার্ট করে, তারপর সেখানে এই যে বেস কনভার্ট হয়ে গেল। এখানে কিন্তু পুরো বেসিক মিডিয়াম, পিএইচ যখন বাড়ছে আমরা সেটাকে বলছি বেসিক মিডিয়াম, এখানে হলো পিএইচ কম থাকলে আমরা বলছি অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে বেস। যে নিউট্রাল পয়েন্ট থাকে, এই যে সাধারণত আমরা যে তোমার নিউট্রাল পয়েন্ট কোনটা ধরি, এই যে এখানে মাঝখান থেকে একটা লাইন টানলে এখানকার যে পিএইচ মান থাকে, এই পিএইচ যে মানটা পাবো আমরা, সেই পিএইচটা ইকুয়ালস টু আসলে পিকেএ হয়। এখানে এই ইকুয়েশনটা আমি নাম লিখতে ভুলে গেছি, হ্যান্ডারসন হ্যাসেলব্লাড ইকুয়েশন। এটা পাবা তুমি হচ্ছে কালসি বইতে, কালসি, ঠিক আছে? ওখান থেকে একটু দেখে নিবা।
যেটা বললাম পাভিয়ার বই কিন্তু আসলে তেমন কিছুই নাই ইউভির জন্য, শুধুমাত্র তোমার ওই যে উডওয়ার্ড ফিশার রুল এই রুলটাই ভালো করে দেওয়া আছে, বাকিগুলো কিন্তু আসলে নাই কালসির বইতে এবং উইলিয়াম কেম্পের বইতে। তোমার কি পেয়েছো কিনা? আমার কাছে একটা সেদিন কি যেন আসছিল, তোমার হচ্ছে একটা বই পেয়েছিল অনলাইনে, এই অর্গানিক স্পেকট্রোস্কোপি কিন্তু বইটার নাম। অন্যান্য বইয়েও কিন্তু কেম্পের বই আছে, প্রোগ্রামার অথবা ইউভি স্পেকট্রোস্কোপি, কিন্তু তোমার এই বইটার নাম হলো অর্গানিক স্পেকট্রোস্কোপি বাই উইলিয়াম কেম্প। ম্যাম সেমিনারে কি পাওয়া যাবে এই বইটা আমাদের? সেমিনার একটা কপি ছিল, বুঝছো, সেমিনার একটা কপি ছিল। ম্যাম জাস্ট এই চ্যাপ্টারের জন্য যেগুলো আপনি পড়াচ্ছেন এরকম পেলে আমাদের পড়তে সুবিধা হয়। আচ্ছা আমি নেক্সট কালকে আমি ডিপার্টমেন্টে যেতে পারি, তখন তোমার আমার সাথে দেখা করে বইটা নিয়ে নিও। অবশ্য স্লাইড তৈরি করতে হয়, একটু সমস্যা এখানে। ঠিক আছে। আমি সাধারণত তোমাদের বই বোর্ডে পড়াই, বুঝছো, আমার তো স্লাইড রেডি করা নাই, রেডি করতে হবে। আচ্ছা তাই হোক, দেখি আমি তোমাদের বইটা দিব, তোমরা একটা খুঁজে নাও কার কাছে আছে কিনা। তোমাদের আগের ব্যাচে কার কাছে ছিল বইটা, এটা বলতে পারি আমি, বুঝছো, আগের ব্যাচে কোন একটা স্টুডেন্টের কাছে বই ছিল এই বইটা। আচ্ছা, যখন কি হচ্ছে the pK of the phenol can be known by determining the pH at which exactly 1/2 of the increase in absorbance takes place, মানে হাফ যখন অ্যাসিড এবং হাফ বেস থাকবে সেই পিএইচটা বের করতে হবে, সেই পিএইচটার মানটা হলো pKa. At this pH half of the phenol is converted into phenolate anion, therefore the pH represents the pKa of the compound. বেশি দাঁড়াবে করে ফেলি। আচ্ছা এমনি তোমাদের অনলাইনে ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে নাকি? না ম্যাম। সামনাসামনি ক্লাসে বেশি মজা। তাই সামনাসামনি ক্লাসে আমার খারাপ লাগছে কেন, যে তোমার এত কথা বলো, কতটা ছেলে আছে এত কথা বলে, কতটা মেয়েও আছে, কন্ট্রোল করতে করতেই মনে করো যে ফোর্থ ইয়ার আমি একটু মাঝে মাঝে বিরক্ত হয়েছি। আমাদের ক্লাসে রুদ্র সহিজুলের কথা আমার এখনো মনে আছে, এত কথা বলতো ছেলেটা ক্লাসে, বিরক্ত হয়ে যেতাম আমি। তাকালেই কথা বলছে, তাকালেই কথা। এই যে সমস্যাটা এই অনলাইন ক্লাসে নাই, তোমাদেরকে মেনটেন করতে হয় না, তো সবাই সবার মতো চুপচাপ থাকো, আমি পড়াতে পারি। আচ্ছা এমনি তারপরে তো নর্মাল ক্লাসে তো মজা আছে অবশ্যই। আরেকটা সুবিধা কি জানো আমার কি মনে হয়, দেখো সবাই কিন্তু, আমি যদি বোর্ডে এই জিনিসগুলো আমি আঁকতাম কিংবা লিখতাম, যারা পিছনে বেঞ্চে বসো তারা কিন্তু অনেক সময় দেখতে পারো না, বুঝতে পারো না, অনেক সময় বড় ক্লাস হওয়ার কারণে স্টুডেন্ট বেশি হওয়ার কারণে কথা শুনতে পারো না। এখানে কিন্তু ওই ফ্যাসিলিটিসটা অ্যাটলিস্ট আছে যে দেখা যায় সুন্দরভাবে, সবকিছু শুনতে পাওয়া যায়। আচ্ছা চার্জ ট্রান্সফার কমপ্লেক্স দাঁড়াও একটু দেখে নেই, তোমাদের তো নেক্সট ক্লাস নাই নাকি? আপনি বোধহয় ডাবল ক্লাস নিতে চেয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ, চার্জ ট্রান্সফার কমপ্লেক্স, সেটা হচ্ছে কি দেখো, চার্জ ট্রান্সফার কমপ্লেক্সে একটা ইলেকট্রন রিচ মলিকুল একটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট মলিকুলের সাথে একটা কমপ্লেক্স ফর্ম করবে, ঠিক আছে? চার্জ ট্রান্সফার কমপ্লেক্স ইলেকট্রন রিচ মলিকুলটা কি করবে, ইলেকট্রন শিফট করবে ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ডের সাথে। এই যে ইলেকট্রন শিফটের মাধ্যমে একটা কমপ্লেক্স ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাসের যে একটা কমপ্লেক্স তৈরি হবে, সেটাকে আমরা বলবো হলো চার্জ ট্রান্সফার কমপ্লেক্স। অনেক সময় এটাকে বলা হয় ইলেকট্রন ডোনার অ্যাকসেপ্টর কমপ্লেক্স, ঠিক আছে? ইলেকট্রন ডোনার অ্যাকসেপ্টর কমপ্লেক্স অথবা চার্জ ট্রান্সফার কমপ্লেক্স is an association of two or more molecules in which a fraction of electronic charge is transferred between two molecular entities, and two molecular entities কি একটা হচ্ছে ইলেকট্রন রিচ আর একটা হচ্ছে ইলেকট্রন পোর। the resulting electrostatic attraction মানে হচ্ছে এই যে তোমার কি বলছে দেখো, a fraction of electronic charge যখন আমরা বলছি তখন কিন্তু আমরা কি বলছি ডেল্টা প্লাস অথবা ডেল্টা মাইনাস, পুরোপুরি প্লাস মাইনাস কিন্তু না, হ্যাঁ, ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস দিয়ে একটা এই যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের মাধ্যমে স্ট্যাবিলাইজিং ফোর্স ফর দ্য মলিকুলার কমপ্লেক্স একটা কমপ্লেক্স ফর্ম করে। দ্য ডোনার মে ডোনেট অ্যান আনশেয়ার্ড পেয়ার অর unshared pair মানে হচ্ছে n electrons, lone pair electrons or pair of electrons in a pi orbital of a double bond or any aromatic system। তার মানে লোন পেয়ার ইলেকট্রনস অথবা যদি পাই ইলেকট্রন থাকে, সেই পাই ইলেকট্রন যদি শেয়ার করে কোনো একটা ইলেকট্রন পোর মলিকুলের সাথে, সেই কমপ্লেক্সটাকে আমরা বলছি চার্জ ট্রান্সফার কমপ্লেক্স। দিস কমপ্লেক্সেস আর অফেন কালার্ড। এখন কথা হচ্ছে এর সাথে ইউভি সম্পর্ক কিরকম, ঠিক আছে?
এই যে তোমার কমপ্লেক্স ফর্ম করার আগে যে তোমার হচ্ছে ইলেকট্রন ডিফিশিয়েন্ট কিংবা ইলেকট্রন রিচ মলিকুল, এই যে মলিকুল গুলো আছে এদের যে ইউভি ক্যারেক্টার, ইউভি অ্যাবজর্বেন্স, এটা চার্জ কমপ্লেক্সটা ফর্ম করার পরে তোমার এটা বাড়ে কি কমে, ল্যামডা ম্যাক্স থেকে বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, কিংবা কেন বেড়ে যাচ্ছে এবং কেন কমে যাচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, দিস কমপ্লেক্স আর অফেন কালার্ড, যেহেতু কালার্ড ফর্ম করে বুঝতে পারছো, যেহেতু এই যে কমপ্লেক্সটা ফর্ম করবে কমপ্লেক্সটা কি হবে, কালার্ড হবে। কালার্ড হওয়ার কারণে কি হবে, সে ইউভি রেঞ্জে অ্যাবজর্ব, ইউভি ভিজিবল রেঞ্জে অ্যাবজর্ব করতে পারে, আমার ল্যামডা ম্যাক্সটা কিন্তু বেড়ে যাবে। সব কমপ্লেক্সের ক্ষেত্রে শুধুমাত্র যে বাড়ে তা না, কিছু কিছু কমপ্লেক্সের ক্ষেত্রে কমেও যায়। Since the first accelerated state of the complex is relatively close to the ground, এটা পরে বুঝাই দিব, এই লাইনটা পরে বুঝাবো। The colorless component tetracyanoethane and paracyclophane give a colored complex lambda max 521 ন্যানোমিটার। আচ্ছা, এটা দেখা দিচ্ছে, দেখো চার্জ ট্রান্সফার ডোনার মলিকুলস। ডোনার মলিকুলস দেখো ইলেকট্রন রিচ থাকবে, হ্যাঁ ইলেকট্রন রিচ মলিকুল, দেখো এখানে সবগুলো হচ্ছে ইলেকট্রন রিচ মলিকুল। বেনজিন রিং ইলেকট্রন থাকবে, অক্সিজেন ইলেকট্রন দিতে পারছে, মিথাইল ইলেকট্রন ডোনেট করতে পারে, অ্যানথ্রাসিন তোমার হচ্ছে ইলেকট্রন রিচ মলিকুল। তিনটা অ্যারোমেটিক সিস্টেম আছে। আর চার্জ ট্রান্সফার এক্সেপ্টর মলিকুলস, ঠিক আছে, এক্সেপ্টর মলিকুলস তার মানে এটা হচ্ছে ইলেকট্রন ডিফিশিয়েন্ট মলিকুল। এই যে পাইবন গুলো দেখো ইলেকট্রন নাইট্রোজেন এগুলো টেনে নিচ্ছে, ইলেকট্রন উইথড্র করার কারণে এই পাই ইলেকট্রন গুলো কমে যায়। এখানে একই অবস্থা, টেট্রাসায়ানোইথেন, খেয়াল করো এটা হচ্ছে টেট্রা, দেখো কি অবস্থা, এই জিনিসটা এটা নাম হবে টেট্রাসায়ানোইথেন। না এটা পুরোপুরি কেন্দ্র থেকে আঁকা। আচ্ছা যাই হোক, টেট্রাসায়ানোইথেন এটা হচ্ছে এই নামটা, এটার নাম টেট্রাসায়ানো, চারটা সায়ানো গ্রুপ প্লাস ইথেন মলিকুল, ঠিক আছে। আর এইটার নাম জানি না, এই একটা মলিকুল আয়োডিন ট্রাইক্লোরো অ্যালুমিনিয়াম, এইগুলা হচ্ছে তোমার ইলেকট্রন ডেফিশিয়েন্ট মলিকুল। এই মলিকুলগুলোর সাথে উপরের যে মলিকুলগুলো আছে কখন যদি কমপ্লেক্স ফর্ম করলে দেখা যাচ্ছে ওদের যে ইন্ডিভিজুয়াল তোমার হচ্ছে অ্যাবজর্বেন্স, এই ইন্ডিভিজুয়াল অ্যাবজর্বেন্সের চেয়ে কমপ্লেক্স ফর্ম করার পরে অ্যাবজর্বেন্সটা বেড়ে যায়। অ্যাবজর্বেন্সটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ভিজিবল রেঞ্জে তোমার হচ্ছে অ্যাবজর্ব করে। এইটার কারণটা কেন বেড়ে যাচ্ছে, ল্যামডা ম্যাক্সটা বেড়ে যাচ্ছে কেন, এটা আমরা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি থেকে বের করব। ঠিক আছে, আগে কিছু কমপ্লেক্স দেখে নিই, তার আগে কি কি ধরনের কমপ্লেক্স ফর্ম করতে পারে। বেনজিন রিং ডোনার, আয়োডিন এক্সেপ্টর, এই যে ডোনার প্লাস এক্সেপ্টর, এটা হচ্ছে অ্যানথ্রাসিন, দেখো ইলেকট্রন ডোনেট করে দেওয়ার পরে ওর অবস্থাটা কি, ডেল্টা প্লাস, স্লাইটলি পজিটিভ। এক্সেপ্ট করছে হচ্ছে পিক্রিক অ্যাসিড কি, এই যে তোমার হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, পিক্রিক অ্যাসিড, এইটা যখন এক্সেপ্ট করবে, ইলেকট্রন এক্সেপ্ট করলে, আমি একটু তোমাদের মিউট করে দেই। আচ্ছা, ইলেকট্রন এক্সেপ্ট করলে কি হবে, সে এক্সেপ্ট করার পরে ডেল্টা মাইনাস, স্লাইটলি পজিটিভ নেগেটিভ চার্জ হবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা কমপ্লেক্স, এটা হলো একটা কমপ্লেক্স। আর এখানে কি, টেট্রাসায়ানোইথেন, এই কমপ্লেক্স যদি কি হচ্ছে দেখো প্যারাসাইক্লোফেন, এটা হচ্ছে প্যারাসাইক্লোফেন কি হবে, প্যারাসাইক্লোফেন কম্পাউন্ডে কি হয়, ইলেকট্রন সে কি করে, সেই ইলেকট্রন সে ডোনেট করবে, আর ওই সাইড এখানে ইলেকট্রন ডোনেট করলে ডেল্টা পজিটিভ হবে। আর এখানে ইলেকট্রন ডিফিশিয়েন্ট মলিকুল হলে তোমার, দাঁড়াও একটু মিউট করে নাও, সবাই মিউট করে নাও, সমস্যা সাউন্ড হয়। টেট্রাসায়ানোইথেনটা তোমার হচ্ছে ইলেকট্রন ডিফিশিয়েন্ট মলিকুল, সে এক্সেপ্ট করে নেগেটিভ চার্জ হবে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে the formation of charge transfer complex involves transfer of electronic charge from an electron rich molecule to an electron deficient molecule. They are called charge transfer complex. Solution of iodine 500 ন্যানোমিটার ছিল, in n-hexane ভায়োলেট কালার হয়ে যায় 300 ন্যানোমিটার। ঠিক আছে, দেখো এটা কমে গিয়েছে, ভায়োলেটটা 300 ন্যানোমিটার কমে গিয়েছে। আর আয়োডিন ইন বেনজিনে তোমার হচ্ছে ব্রাউন কালার হয়, মানে ঠিক আয়োডিনের কালারটাই ফর্ম করে।
এইগুলোর এক্সাম্পল হিসেবে দিতে হবে না, এটা এক্সাম্পল আমি তোমাদের এই ন্যানোমিটার গুলো খুঁজে পাইনি। এখানে খেয়াল করো, অ্যানিলিন যদি তোমার হচ্ছে টেট্রাসায়ানোইথিনের সাথে একটু কি করো তো, আচ্ছা অ্যানিলিন দেখো টেট্রাসায়ানোইথিন যদি কমপ্লেক্স ফর্ম করে তাহলে ডিপ ব্লু কালারেশন আমরা পাই, মানে ডিপ ব্লু কালার একটা কমপ্লেক্স ফর্ম করছে। এখানে কি হয় দেখো, অ্যানিলিনের 280 ন্যানোমিটার, টেট্রাসায়ানোইথিনের হচ্ছে 300 ন্যানোমিটার, আর কমপ্লেক্স ফর্ম করার পর হচ্ছে 610 ন্যানোমিটার। তার মানে কমপ্লেক্সের যে তোমার ডায়ামিটার অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে। এটা এই যে কমপ্লেক্স ফর্ম করে কালার চেঞ্জ হচ্ছে, কালারটা কেন চেঞ্জ হচ্ছে, ল্যামডা ম্যাক্সটা বাড়ছে কি কমছে, এটা কিন্তু আমরা ইউভি দিয়ে বের করতে পারি, ঠিক আছে। ম্যাম এখানে কালার চেঞ্জটা কিভাবে হয়? এটা একটু জাস্ট যদি তুমি detail যখন বলতেন। অ্যানিলিনের সাথে তোমার টেট্রাসায়ানোইথিনটা যদি তুমি মিক্স করো, হ্যাঁ মিক্স করলে কি হবে, নির্দিষ্ট অ্যামাউন্টে মিক্স করলে তোমার একটা কমপ্লেক্স ফর্ম করবে, সেই কমপ্লেক্সের কালারটা তোমরা দেখতে পাবা ডিপ ব্লু, ঠিক আছে। সেই ডিপ ব্লু এর তুমি যদি ইউভি স্পেকট্রাম নাও দেখা যাবে যে 610, আগে ছিল তোমার স্পেসিফিক্যালি মানে ইন্ডিভিজুয়ালি আর কি, ইন্ডিভিজুয়ালি অ্যানিলিন 280 হচ্ছে, টেট্রাসায়ানোইথিনের ক্ষেত্রে 300 হচ্ছে, কিন্তু তোমার কমপ্লেক্স ফর্ম করার পরে যখন ওরা কমপ্লেক্স ফর্ম করছে, এই অ্যানিলিন আর মনে করো যে এরকম করে কমপ্লেক্স একটা ফর্ম করছে, ক্লাস ট্রান্সফার কমপ্লেক্স, তখন তোমার দেখা যাচ্ছে ওটার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার ল্যামডা ম্যাক্সের মানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই চেঞ্জটা আসলে কেন হচ্ছে, তাই তো প্রশ্ন নাকি? প্রশ্নটা হচ্ছে এখানে চেঞ্জটা কেন হচ্ছে, কিংবা ল্যামডা ম্যাক্স বাড়ছে কেন। এখানে যেটা হয় খেয়াল করো, মলিকুল কিন্তু দুইটা, একটা হচ্ছে ডোনার, একটা হচ্ছে একসেপ্টর মলিকুল, তাই তো। এখন ডোনার মলিকুলটা কি করে, ডোনার মলিকুলটা একসেপ্টরে, ডোনারের যে হোমোটা আছে, ডোনারের হোমোটা কি করে একসেপ্টরের লুমোতে ইলেকট্রন ট্রান্সফার করে। এখন তোমার হচ্ছে কি করে, ইউভি অ্যাবজর্পশনের সময় খেয়াল করো, ইউভি অ্যাবজর্পশনের সময় এখন আমরা কি দেখলাম, অ্যানিলিনের ক্ষেত্রে 280 ন্যানোমিটার, ঠিক আছে। অ্যানিলিন ডোনার মলিকুল, অ্যানিলিন যদি মনে করো এটা হচ্ছে ডোনার মলিকুল, অ্যানিলিন 280 ন্যানোমিটার, তাই তো। 280 ন্যানোমিটার যদি থাকে, এটার যে হোমো, এই ডোনার মলিকুলের কিন্তু একটা হোমোলুমো আছে, একটু হোল্ড করো আমি বলছি। আচ্ছা ডোনার মলিকুলের হোমো, ডোনার মলিকুলে কিন্তু একটা স্পেসিফিক খেয়াল করো, একটা হোমো একটা লুমো থাকবে, ঠিক আছে। আবার একসেপ্টর মলিকুলের লুমো, আবার একসেপ্টর মলিকুলের একটা হোমো কিন্তু এখানে থাকবে নিচে, ঠিক আছে। একটু একটু আগে একটু এইটুকু পার্ট বুঝে নাও, হোমো মলিকুল কিন্তু আলাদা, একসেপ্টর মলিকুল কিন্তু আলাদা। ডোনার মলিকুল এবং একসেপ্টর মলিকুল, ডোনার মলিকুলের ক্ষেত্রে হোমোলুমো আলাদা, একসেপ্টর মলিকুলের ক্ষেত্রে হোমোলুমো কিন্তু আলাদা। যখন তারা কমপ্লেক্স ফর্ম করছে, ঠিক আছে, যখন কমপ্লেক্স ফর্ম করছে তখন কি হচ্ছে, যেহেতু তোমার রিঅ্যাকশনটা কি বলে ইলেকট্রন চার্জ ট্রান্সফারটা হয় আসলে ডোনারের হোমো থেকে একসেপ্টরের লুমোতে, সেক্ষেত্রে কি হয়, এই দুটো মলিকুলার অরবিটাল মিলে নতুন করে দুটো মলিকুলার অরবিটাল ফর্ম করে, ঠিক আছে। ডোনার হোমো প্লাস একসেপ্টরের লুমো, ঠিক আছে। এই যে দুইটা মিলে যখন একটা দুইটা মলিকুলার অরবিটাল, যেহেতু দুইটা আমি অরবিটাল থেকে আবার দুইটা মলিকুলার অরবিটাল পাবো, এ একটা বি একটা, একটা হচ্ছে বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল আমরা পাই। মলিকুলার অরবিটাল পাওয়ার পরে কি হয় দেখো, সেই চার্জ ট্রান্সফার কমপ্লেক্সের ক্ষেত্রে তখন ট্রানজিশনটা আসলে হয় হলো, এই যে নতুন যে তোমার হোমোলুমো তৈরি হলো, নতুন করে যে নিউ হোমোলুমো তৈরি হলো, এই হোমোলুমোর মধ্যে আসলে ইলেকট্রন ট্রান্সফারটা হয়, ইউভি যখন যখন আমরা দেই ইলেকট্রন ট্রান্সফারটা হয়, ঠিক আছে। এখন ল্যামডা ম্যাক্স কখন কম বাড়বে, যখন যে তোমার এই দুটার এনার্জি গ্যাপটা কমে আসবে, আগের যে হোমোলুমো যে এনার্জি গ্যাপটা, এই যেখানকার যে হোমোলুমো এনার্জি গ্যাপটা, এই এনার্জি গ্যাপ থেকে যদি এই মানটা যদি কমে আসে, তখন কি হবে, এনার্জি গ্যাপ যদি কমে আসে ল্যামডা ম্যাক্সটা কিন্তু বেড়ে যাবে। এখানে এনার্জি বেশি ছিল, ল্যামডা ম্যাক্স কম ছিল, না সুন্দর করে লিখি, এখানে কিন্তু এনার্জিটা বেশি ছিল, ঠিক আছে, এনার্জি বেশি ছিল, এখানে ল্যামডা কম হবে। আর এখানে দেখো নতুন করে দুইটা মলিকুলার অরবিটাল ফর্ম করার কারণে, নতুন করে হোমোলুমো তৈরি হওয়ার কারণে, নতুন হোমো থেকে নতুন লুমোতে ইলেকট্রন তখন ট্রান্সফার হবে,
ট্রান্সফার হওয়ার কারণে কি হবে, ই যেহেতু কমে আসবে তখন কি হবে, ল্যামডা ম্যাক্সটা বেড়ে যাবে। বুঝছো সবাই? আমি কনফিউজড। ম্যাম আরেকবার একটু বলেন। আচ্ছা, এখানে যেটা হয় শব্দ থেকে তোমাকে বারবার মিউট করছে, তারপরে ইয়া হয়ে যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা দেখো এখানে কি হয়, আমি যেটা বলছিলাম চার্জ আমাদের এখানে খেয়াল করো, অ্যানিলিন, হ্যাঁ না অ্যানিলিনের ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল পেয়েছি 280 ন্যানোমিটার, হ্যাঁ, অথবা টেট্রাসায়ানো থেকে 300 ন্যানোমিটার, ট্রানজিশনটা ছিল এরকম। তো সেক্ষেত্রে দেখো যেহেতু এখানে ল্যামডা ম্যাক্সটা কম, তার মানে কি হোমোলুমোর যে তোমার এনার্জি ডিফারেন্সটা আছে সেটা কি বেশি। এটা বেশি হলে ল্যামডা ম্যাক্স কম হয় নাকি? শব্দ তোমাদের সবাই তোমার যেটা একটু মিউট করে রাখো। আচ্ছা, অ্যানিলিনের ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে খেয়াল করো, অ্যানিলিনের ক্ষেত্রে হোমোলুমোর যে ডিফারেন্সটা সেটা যদি বেশি হয় সেক্ষেত্রে 280 ন্যানোমিটার। এখন কমপ্লেক্স ফর্ম করার পরে 610 ন্যানোমিটার, তার মানে কি ল্যামডা ম্যাক্সটা বেড়ে গেছে। ল্যামডা ম্যাক্স যদি বেড়ে যাচ্ছে 280 থেকে 610 ন্যানোমিটার হচ্ছে, তার মানে কি ল্যামডা ম্যাক্স বেড়ে যাওয়া মানে এই যে হোমোলুমোর ডিফারেন্স সামহাও কমে গেছে। এটা হচ্ছে বেসিক কথা, হোমোলুমোর ডিফারেন্সটা কমে যাবে। ঠিক আছে, ই আমরা কিন্তু জানি ই ইকুয়ালস টু এইচ নিউ বাই ল্যামডা। এই যে ল্যামডার সাথে কিন্তু তোমার কি সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল, ল্যামডা বাড়লে ই কমবে, ই বাড়লে ল্যামডা কমবে, একই কথা বললাম। যাই হোক, এই যে তোমার হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, তার মানে কি যখন এনার্জিটা এখানে 280 ছিল, কমপ্লেক্স ফর্ম করার পর বেড়ে গেছে, ল্যামডা বেড়ে গেছে, ল্যামডা যদি বাড়ে তার মানে কি ই কমে গেছে অবশ্যই। তার মানে ই কিসের ই, এনার্জি ডিফারেন্স কার মধ্যে, হোমো এবং লুমোর মধ্যে এনার্জি ডিফারেন্সটা কমে যাবে। এখন যখন তার মানে কি কার কোথায় কমে যাবে খেয়াল করো, কমপ্লেক্সের ক্ষেত্রে যে হোমোলুমোর ডিফারেন্সটা এটা কমে আসবে। ই যখনই কমে আসবে এই ল্যামডা ম্যাক্সটা বেড়ে 610 ন্যানোমিটার হবে। এখন কিভাবে কমবে দেখো, ডোনার মলিকুল আমি যদি এখানে অ্যানিলিন ধরি, অ্যানিলিনের ক্ষেত্রে তো একটা আগের থেকে একটা হোমোলুমো ছিল, তাই তো? এই যে তোমার 280 ন্যানোমিটারের জন্য, এই 280 ন্যানোমিটারের জন্য মনে করো যে আমাদের ট্রানজিশনটা ছিল এরকম, হোমো, এটা ছিল লুমো। শুধুমাত্র স্পেসিফিক্যালি মনে করো এই পার্টটুক নাই, মনে করো এই পার্টটুক বাদ, তখন মনে করো, ঠিক আছে, একটু ওটা চিন্তা বাদ রাখো। ডোনারের হোমো, অ্যানিলিনের হোমো এবং লুমোর ডিফারেন্স যদি এটা হয়, তার মানে কি ই ডিফারেন্সটা কিন্তু এখানে দেখো হাইটটা কিন্তু বেশি, ই ডিফারেন্সটা কিন্তু এখানে কিন্তু বেশি হচ্ছে, তার মানে কি ল্যামডা ম্যাক্স কম হচ্ছে। যখন কমপ্লেক্স ফর্ম করছে, এখন এই পাশে খেয়াল করো, যখন কমপ্লেক্স ফর্ম করছে কার সাথে কমপ্লেক্স ফর্ম করবে, অ্যানিলিন ডোনার মলিকুল, টেট্রাসায়ানো ইথেন হচ্ছে তোমার, টেট্রাসায়ানো ইথিন মলিকুলটা হচ্ছে তোমার এক্সেপ্টর মলিকুল। এখন কমপ্লেক্স ফর্ম করার সময় কি হবে, ডোনারের হোমো এক্সেপ্টরের লুমো কম্বাইন করলে কি হবে, মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী দুইটা অরবিটাল যেহেতু তোমার কম্বাইন করছে, ইলেকট্রন শেয়ার করছে, তাহলে দুইটা নতুন মলিকুলার অরবিটাল ফর্ম করবে। ঠিক আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। দেখা যাচ্ছে যে এ বি এর যে ডিফারেন্স, এনার্জি ডিফারেন্স যে ইটা আছে, এই যে ইটা আছে, এই এনার্জি ডিফারেন্সটা ডোনারের এনার্জি ডিফারেন্সের চেয়ে কম। ডোনারের এনার্জি ডিফারেন্সের চেয়ে কম। মনে করো এই হাতটা মনে করো যদি হয় 10 সেন্টিমিটার, সাপোজ আমি বলছি এটা হবে 5 সেন্টিমিটার, বোঝানোর জন্য তোমাদের বললাম। এনার্জি ডিফারেন্সটা কমে যাবে, দূর এনার্জি ডিফারেন্স যদি কমে তখন কি হবে, ল্যামডা ম্যাক্সটা বাড়বে। বুঝো নাই কে কে এখন, তাও বলো কে কে বুঝো নাই? বুঝেছি ম্যাম।
আচ্ছা, কেউ বুঝো না এরকম কেউ আছে মেয়েদের মধ্যে? বুঝো না কি কে? বুঝেছি ম্যাম। আচ্ছা, দেখো চার্জ ট্রান্সফার কমপ্লেক্স মলিকুলার অরবিটাল, এটা হচ্ছে তোমার এ আর বিটা হলো চার্জ ট্রান্সফার কমপ্লেক্স মলিকুলার অরবিটাল। ঠিক আছে, এই যে তখন ইলেকট্রনটা এই হোমো থেকে, এখানকার হোমো থেকে এই লুমোতে ট্রান্সফার করবে, তখন আর এই অ্যানিলিনের তখন আর হোমো লুমো যেটা ছিল তখন কিন্তু এই ট্রান্সফারটা তখন কিন্তু আর হবে না, তখন ইলেকট্রন ট্রান্সফার হবে মলিকুলার অরবিটাল, যেটাকে আমরা বলছি চার্জ ট্রান্সফার কমপ্লেক্স মলিকুলার অরবিটাল। যে দুইটা মলিকুলার অরবিটাল ফর্ম করলো এ আর বি, এ আর বি এর এনার্জি ডিফারেন্সটা কম হওয়ার কারণে, এই যে এনার্জি ডিফারেন্সটা কম হওয়ার কারণে ল্যামডাটা অনেক বেশি বাড়বে, ল্যামডা ম্যাক্সটা অনেক বেশি বেড়ে কি হবে 610 ন্যানোমিটার হয়ে যাবে। এখানে এনার্জি ডিফারেন্সটা অনেক বেশি হওয়ার কারণে 280 ন্যানোমিটার ছিল, 280 থেকে 610 ন্যানোমিটারে চলে আসবে। আর যেই ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে ল্যামডা ম্যাক্সটা কমে আসে তখন বুঝবে যে এখানে এনার্জি ডিফারেন্সটা তোমার হচ্ছে নতুন যে চার্জ ট্রান্সফার কমপ্লেক্সের মলিকুলার অরবিটাল, এখানে এনার্জি ডিফারেন্সটা বেড়ে গেছে, ডোনার মলিকুলের চেয়ে এনার্জি ডিফারেন্সটা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে তোমার হচ্ছে এখানে ল্যামডা ম্যাক্সটা কমে গেছে, মানে যে ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে কমে যায় আর কি সেটা বলছি, এখানে তো বাড়লো। ঠিক আছে, এইটা পড়বা হলো কেবের বই থেকে, কেবের বই দেওয়া আছে। Bond formation between the molecular pairs is brought about when the filled pi orbitals or n electrons in the donor overlap with the LUMO of the acceptor. এখানে একটা কথা ছিল দেখো, these complexes are often colored since the first excited state of the complex is relatively close to the ground state. কমপ্লেক্সের সময় কি হবে, ফার্স্ট এক্সাইটেড স্টেটটা কমপ্লেক্সের ক্ষেত্রে কিছুটা গ্রাউন্ড স্টেটের কাছাকাছি চলে আসবে, কাছাকাছি। ফার্স্ট এক্সাইটেড স্টেট কোনটা, এগুলো হচ্ছে এক্সাইটেড স্টেট, তাই তো, স্টার অ্যান্টিবনি যেটাকে আমরা বলি। এই স্টার যে মলিকুলার অরবিটালগুলো আছে, যে প্রথম যে ফার্স্ট এক্সাইটেড স্টেট আছে তার সাথে গ্রাউন্ড স্টেটের ডিফারেন্সটা কমে আসে, ডিফারেন্সটা কমে আসলে এনার্জি গ্যাপটা কমে আসে, আর এনার্জি কমলে ল্যামডা ম্যাক্স আলটিমেটলি বেড়ে যায়। এটাই হচ্ছে মূল কনসেপ্ট যে ট্রান্সফার কমপ্লেক্সের ক্ষেত্রে কেন কালার্ড কমপ্লেক্স হয় এবং এটা ইউভি দিয়ে আমরা কিভাবে করে বের করতে পারি। আচ্ছা আচ্ছা, এটা একটু পরে দেই। উডওয়ার্ড ফিশার রুল, উডওয়ার্ড ফিশার রুলে তোমার হলো কি, আজকে কত তারিখ, আজকে তোমাদের দুটো অ্যাটেন্ডেন্স যোগ হবে কিন্তু। আচ্ছা, উডওয়ার্ড ফিশার রুল, ঠিক আছে, উডওয়ার্ড ফিশার রুলে আমরা কি করতে পারি, ডাইনের ক্ষেত্রে মূলত পড়বো আমরা ডাইন আর হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন অথবা এটাকে বলা হয় ইনোন। ঠিক আছে, এই ধরনের মলিকুলের ক্ষেত্রে আমরা কোন রুলস মানে ফলো করে করে আমরা হচ্ছে ল্যামডা ম্যাক্স ভ্যালুটা আমরা থিওরিটিক্যালি বের করতে পারি এবং সেটা আবার অবজার্ভের সাথে মিলানো হয়, কতটুকু মিললো, সাধারণত খুব বেশি মিলে যায়, +-2 5 এর ক্ষেত্রেই মিলে যায় আর কি। আচ্ছা, সূত্রটা কি দেখো, ডাইন, এম্পিরিক্যাল রুলস ফর ডাইন, এটা আমি পাভিয়ার বই থেকে নিয়েছি। হোমোনিউলার ডাইন সিসয়েড, যেটা দেখালাম হোমো সিসয়েড মলিকুলটা, সেটা ক্ষেত্রে 253 ন্যানোমিটার। যদি সিসয়েড কোনো মলিকুল থাকে, মলিকুলের মধ্যে যদি একই সিস পজিশনে যেটা ডাবল বন্ড থাকে সাইক্লিক অবস্থায়, সেক্ষেত্রে প্যারেন্টটা হবে হচ্ছে 253, হেটারো ক্ষেত্রে হবে হচ্ছে 214। ঠিক আছে, ইনক্রিমেন্ট ফর ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন, এটা তোমরা আগেই পড়েছো মনে হয়, তাই না? যদি ডাবল বন্ড মানে ডাবল বন্ডের সাথে তোমার কনজুগেশন থাকে সেখানে তোমার 30 যোগ হয়, আবার অ্যালকাইল সাবস্টিটিউট রিং রেসিডিউ থাকলে 5 যোগ হয়, এগুলো ডাবল বন্ডের ক্ষেত্রে 5। পোলার গ্রুপিংস এর ক্ষেত্রে যদি অ্যাস্টার ফাংশনাল গ্রুপ থাকে 0, যদি তোমার কি থাকে, এটা ইথার থাকলে 6, ক্লোরিন ব্রোমিন থাকলে 5, অ্যামিন থাকলে 60। এরা হচ্ছে তোমার কি বলে মূল বেসিক এম্পিরিক্যাল রুলস যেটা উডওয়ার্ড ফিশারের ক্ষেত্রে। আচ্ছা, ওপেন চেইন দেখো, ট্রান্সফারের ক্ষেত্রে 214 ন্যানোমিটার, যেটা হচ্ছে প্যারেন্ট মলিকুল 214, অবজার্ভ 217। ট্রান্সফারের ক্ষেত্রে 214 ন্যানোমিটার। এখানে দেখো, এখানে ক্ষেত্রে দেখো অ্যালকাইল গ্রুপ বলেছে 3 × 5,
5 হচ্ছে ইনক্রিমেন্ট যুক্ত হবে অ্যালকাইল গ্রুপ থাকলে, তার মানে এখানে 3টা অ্যালকাইল মূলক আছে। প্যারেন্ট যেটা তোমাকে বের করতে হবে, এই যে তোমার মনে করো এই পার্ট তোমার হচ্ছে প্যারেন্ট, ট্রান্স ডাবল বন্ড, তাই তো, ট্রান্সয়েড। এখানে কয়টা দেখো অ্যালকাইল পার্ট, হাইড্রোজেন বাদে অ্যালকাইল পার্ট যুক্ত আছে কয়টা, এই যে আমি দাগ দিলাম, দাগটা ক্রস করেছে কয়টা দেখো, 1 2 3, বাকিগুলো কিন্তু হাইড্রোজেন, এগুলা কিন্তু হাইড্রোজেন আমি কাউন্ট করব না, শুধু অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টটা আমরা কাউন্ট করব। তাহলে 3টা যেহেতু মিথাইলমূলক, এর জন্য 3 × 5, একটার জন্য 5 করে 3 × 5, 3 5 15 যোগ হবে, যোগ করে 229 ন্যানোমিটার আমরা পাই। অবজার্ভ পাওয়া গেছে হচ্ছে 228 ন্যানোমিটার। ঠিক আছে, কত কাছাকাছি খেয়াল করো। আবার এখানে দেখো ট্রান্সয়েড, আমরা জানি ট্রান্সয়েড হলে 214 ন্যানোমিটার। রিং রেসিডিউ, অ্যালকাইল পার্ট, অথবা প্রথমে তোমাদের কাজটা কি জানো, তোমাদের প্যারেন্ট যে পার্টটা এটা বের করে দাও, এভাবে করে একটা দাগ দিয়ে নিবা, এটা হচ্ছে তোমাদের ট্রান্সয়েড পার্টটা। এখন খেয়াল করো যে এই যে তুমি, আমি তো ব্লকটা করলাম, এই যে তোমার ব্লক করে দিয়েছি, এই ব্লকের কোন কোন পার্টটা রিং এর অংশ। দেখো এই ডাবল বন্ড যে তোমার, এটা এই যে ডাবল বন্ড যে কার্বনটা যুক্ত, এটা একটা রিং এর অংশ। এই যে তোমার আমি ব্লকের মধ্যে এই কার্বনটা পড়েছে, এই কার্বনটা কি কোনো রিং এর অংশ? হ্যাঁ, এই একটা রিং এর অংশ। আবার এই কার্বনটাও কিন্তু একটা রিং এর অংশ। তো সেক্ষেত্রে রিং রেসিডিউ হচ্ছে কয়টা, 1 2 3, 3 × 5, 3 5 15। খেয়াল করতে হবে কোনো এগোসাইকেল ডাবল বন্ড আছে কিনা। এগোসাইকেল ডাবল বন্ড কি আছে এখানে, খেয়াল করতে, এগোসাইকেল ডাবল বন্ড আছে কিনা। আছে জি ম্যাম, একটা আছে। হ্যাঁ, একটা আছে, তাই তো। এই যে দেখো এই কার্বনটা, এই সাইকেলটার মনে করো এই সাইকেলের বাইরে, এই সাইকেলের বাইরে বারবার করে খালি ইউজ করতে হচ্ছে আমার। আচ্ছা, এই কার্বন দেখো, মনে করো এই কার্বনটা হচ্ছে কি হলো, একটু ওয়েট করো। আচ্ছা, এই কার্বনটা হলো তোমার এই মনে করো এই সাইকেলটার বাইরে, আবার সাইকেলের অংশ, আবার ডাবল বন্ডের একটা অংশ, যার কারণে এটা হচ্ছে একটা এগোসাইকেল ডাবল বন্ড। এই কারণে আমরা ধরছি হলো 5। এই ডাবল বন্ডটা কিন্তু এগোসাইকেল ডাবল বন্ড না, একটা হলো এগোসাইকেল ডাবল বন্ড, এটা যোগ করলে হয় 234 ন্যানোমিটার, অবজার্ভ হচ্ছে 235 ন্যানোমিটার। এখানে খেয়াল করো, এখানে যখন তোমার ট্রান্সওয়ার্ড ধরবা, যেহেতু ট্রান্স পজিশনে আছে, ট্রান্সের জন্য 214 ন্যানোমিটার। ঠিক আছে, এখন রিং রেসিডিউ কয়টা, একইভাবে সুন্দর করে এই পার্টটুকু জাস্ট ডাবল বন্ড পর্যন্ত এটাকে ব্লক করে দিবা। ব্লক করে দিয়ে দেখো এখন রিং এর পার্ট, ডাবল বন্ড যে পার্টটা আমি যে ব্লক করলাম, হ্যাঁ, ডাবল বন্ড সহ যে কনজুগেশন পার্টটা, কোন কোন রিং এর, এটা কি রিং এর কোনো পার্ট কিনা। হ্যাঁ, রিং এর পার্ট। কি কি দেখো, 1 2 3টা রিং এর পার্ট, 3টা অংশ হচ্ছে রিং এর পার্ট। সেক্ষেত্রে আমরা কি বলছি, রিং রেসিডিউ 3টা × 5, 3 5 15। এগোসাইকেল ডাবল বন্ড কয়টা আছে, একটা আছে, এটা হচ্ছে এগোসাইকেল ডাবল বন্ড। এই যে কার্বনটা এই যে এ নাম্বার সাইকেলের বাইরে আছে, এবং তোমার হচ্ছে ডাবল বন্ড প্লাস রিং এর একটা অংশ, এই কারণে আমরা এগোসাইকেল ডাবল বন্ড ধরছি একটা। আর কি ইথার আছে, ইথারের জন্য আমরা ধরেছিলাম 6, এখানে ইথারের জন্য ছিল দেখো 6। ঠিক আছে, এই যে 240 ন্যানোমিটার, অবজার্ভ আসছে 241 ন্যানোমিটার। দেখো কত কাছাকাছি। আচ্ছা, আর একটা মলিকুল দেখো, এখানে কি দেখো, এটা কিন্তু সিসয়েড মলিকুল। তোমরা কিন্তু এই উডওয়ার্ড ফিশার রুল কিন্তু তোমার থাকেই পরীক্ষায়, বুঝছো। অনেকে পারো, অনেকে কিন্তু তোমরা ভুল করো জানো, অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট তোমার কয়টা আছে কিংবা ডাবল বন্ড কয়টা, এগুলা কিন্তু অনেকেই ধরতে ভুল করো, এই ভুলটা কিন্তু করবা না। আচ্ছা দেখো, সিসয়েড মলিকুলের ক্ষেত্রে আমরা জানি 253, প্যারেন্ট হচ্ছে 253। এখন জাস্ট এই পার্টটুকু তুমি ব্লক করে দিবা, এটা হচ্ছে তোমার মূল সিসয়েড প্যারেন্ট। এখন এই যে তুমি আমি ফার্স্টে ব্লক করলাম, দেখো তো এই ব্লকের যে তোমার ক্রস করেছে কয়টা অংশ দেখো, এই যে দেখো রিং রেসিডিউ, এটা দেখো, এই আমি কাটলাম, এই যে এই বন্ডটা কিন্তু আমি কেটে দিলাম, এটা কিন্তু একটা রিং এর অংশ, এই যে রিংটার অংশ কিন্তু, এই কারণে কেটে দিয়েছি। এই যে আমি যে পার্টটা দেখছি, এই পার্টটাকে টাচ করবে প্রত্যেকটা রিং রেসিডিউ এবং অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টকে তোমার ধরতে হবে। অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট এখানে কয়টা, এই যে একটা অ্যালকাইল মূলক, এই একটা, তার মানে এটার জন্য যুক্ত হচ্ছে 5। রিং রেসিডিউ কয়টা, এটা তো চলে গেল, এটা একটা রিং,
এইটা একটা রিং, এটাও কিন্তু একটা রিং। অনেকে কি করতা, এই রিং এখানে কিন্তু একটা ধরতা, এখানে কিন্তু আসলে দুইটা হবে। এই কার্বনকে দুইটা রিং রেসিডিউ ক্রস করেছে, এই জন্য রিং রেসিডিউ কি হবে, 3টা, 3 5 15। একুসাকি ডাবল বন্ড কি আছে? হ্যাঁ, একুসাকি ডাবল বন্ড একটা আছে। কোনটা? জাস্ট খেয়াল করবা, ডাবল বন্ড গুলোর দিকে খেয়াল করবা, কোন ডাবল বন্ড কি এই সাইকেলের বাইরে আছে কিনা। জাস্ট সাইকেলের বাইরে যে কার্বনটা, সাইকেলেরও একটা কার্বন আবার ডাবল বন্ডেরও একটা কার্বন, এই কার্বনটা খেয়াল করো। হ্যাঁ, এটা ডাবল বন্ডের একটা অংশ, সাইকেলের বাইরে আছে ডাবল বন্ডটা, আবার সাইকেলেরও একটা অংশ এই সাইকেলটা। তো এটা হচ্ছে একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এক্সোসাইক্লিক ডাবল বন্ডের জন্য 5, 278, 275 পাওয়া যায়। এই মলিকুলটার ক্ষেত্রে খেয়াল করো, একটা ইম্পর্টেন্ট মলিকুল। ঠিক আছে, এই মলিকুলটা একটু খেয়াল করো। তুমি কোনটা ধরবা বলো? তুমি ফার্স্টে ধরবা হচ্ছে যেটা বেস্ট হচ্ছে 200, মানে সিফয়েড ধরে ফেলা। কারণ হচ্ছে যদি তুমি ট্রান্স ধরো, ট্রান্স ধরলে তুমি ধরতে পারো, সেক্ষেত্রে আবার তোমার কি যোগ করতে হয়, তোমার যদি তোমার হোমোঅ্যানুলার ডাইন হয়, এটা তো একটা হোমোঅ্যানুলার ডাইন, তাই না? হোমোঅ্যানুলার ডাইনের জন্য কিন্তু আবার 53 যোগ, না 53 না, 29 যোগ করতে হয় মনে হয়, 29। ঠিক আছে, 29 ম্যাম যোগ করতে হয়। 39 যোগ করতে হয়। 39 না, আচ্ছা 39 যোগ করতে হয়। তাহলে সেই ঝামেলার কোনো দরকার নাই। তোমার যখন সিস অথবা মনে করো এখানে ট্রান্সও আছে, এটা কিন্তু একটা ট্রান্স, তাই তো? এটা একটা ট্রান্স, আবার এইটা একটা সিস। সিস ট্রান্স যখন থাকবে সবসময় সিসটাকে প্যারেন্ট ধরবা। এই যে এটাকে মনে করো এটাকে প্যারেন্ট ধরলাম। প্যারেন্ট মলিকুলের ক্ষেত্রে সিস হয় যদি ধরেছে 253 ধরলাম। এখন দেখো এই যে ডাবল বন্ডের সাথে কনজুগেশন আছে কিনা, কনজুগেশন বের করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কনজুগেশন আছে, দেখো এই মাঝখানে একটা সিঙ্গেল বন্ড, তারপরে একটা ডাবল বন্ড, কনজুগেশন। আবার এখানে সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড, তার মানে কনজুগেশন কয়টা আছে? এই সি সয়েডের সাথে তোমার হচ্ছে তোমার অ্যাডিশনাল কনজুগেশন আছে 2টা। এই পার্টটাকে কোড করতে হবে। তার মানে এখন তোমার প্যারেন্ট হয়ে যাচ্ছে, তোমার মূল যে পার্টটা সেটা কোনটা হয়ে যাচ্ছে, ব্লক করে ফেলবা এরকম করে। এটা হচ্ছে তোমার মূল পার্ট। ঠিক আছে, এরকম করে আঁকলে হয় কি, তোমার অ্যালকেল রেসিডিউটা অ্যাটলিস্ট, অথবা রিং রেসিডিউ, এগুলো তো মিস হয় না। ঠিক আছে, কনজুগেশন হচ্ছে 2টা। দেখো ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন 2টা, একটার জন্য 30 করে যোগ হবে, 30 × 2, তার মানে যোগ হবে কত, 60। আচ্ছা, রিং রেসিডিউ কয়টা বলছে, 5টা। খেয়াল করো, এখন এই যে আমি ব্লক করেছি, এর সাথে সাথে কোনটা কোনটা রিং যুক্ত হচ্ছে, যে দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। অ্যাস্ট্রামূলকের জন্য 0, অ্যাস্ট্রার জন্য 0, এটা তোমার ধরতে হবে না। খেয়াল করো 5টা রিং রেসিডিউ, কিন্তু আমি এই যে তোমার দেখো প্রথমে বের করতে হবে হোমোঅ্যানুলার ডাইন নাকি হেটেরোঅ্যানুলার ডাইন ধরবা। হোমোঅ্যানুলার ডাইন ধরলে তোমার হচ্ছে 253, আর যদি হেটেরোঅ্যানুলার ডাইন ধরো তারপর সমস্যা নেই, 214 সাথে তোমার 39 যোগ করে নিতে হবে, হোমোঅ্যানুলার ডাইন যেহেতু আছে কারণে। তারপর কি দেখতে হবে, কনজুগেশন সিস্টেম আছে কিনা। এখানে কনজুগেশন আছে 2টা, তাই না? এই যে হোমোঅ্যানুলার ডাইনকে আমি প্যারেন্ট ধরেছিলাম, এই প্যারেন্টের সাথে 2টা কনজুগেশন আছে পুরো মলিকুল জুড়ে, তার মানে কনজুগেশনটা আছে। এই কনজুগেশন সিস্টেমটা তোমার হচ্ছে এই, খেয়াল করো একটা জিনিস, এই ডাবল বন্ড যদি এখানে না হয় এখানে হইতো, তাহলে কিন্তু আমি এটাকে ধরতে পারতাম না, তখন কিন্তু আমার এখানে স্টপ করে দিতে হতো। এই ডাবল বন্ডটা যেহেতু কনজুগেশন অবস্থায় আছে, এই জন্য আমি এই পার্টটাকে ধরতে পেরেছি। ঠিক আছে, তাহলে কি হলো, 2টা কনজুগেশনের জন্য 30 দুগুণে 60 যুক্ত হচ্ছে। রিং রেসিডিউ, এখন দেখো এই যে মলিকুলটাকে আমি কোড করে ফেলছি, যে এটা হচ্ছে আমার মূল ক্রোমোফোরটা। ক্রোমোফোরের সাথে কতটুকুন অ্যালকাইল রেসিডিউ অথবা তোমার হলো রিং রেসিডিউ যুক্ত আছে, এটা বের করতে হবে। একটা, এই দেখো রিং এর পার্ট, এই যে আমি ক্রস দিলাম, এটাও একটা রিং এর পার্ট। এই বন্ডটা, এটাও একটা রিং এর পার্ট, এটাও একটা রিং এর পার্ট, আবার এটাও একটা রিং এর পার্ট। সেক্ষেত্রে 1 2 3 4 5, 5 5 25 যোগ হয়েছে। ঠিক আছে, আর এখন সবার লাস্টে বের করতে হবে কি, এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এখানে কিন্তু দেখো খুবই ক্রিটিক্যাল, খুবই মনোযোগ দিতে হবে, এক্সোসাইক্লিক ডাবল বন্ড আসলে কয়টা। আচ্ছা, এখানে কিন্তু মেইন, এখানে 3টা, একদম দেখতেই পাচ্ছ 3টা এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে, 3 5 15 যোগ করতে হয়েছে। এখন কোনটা কোনটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড বল দেখি। ডান তিনটা পাশের রিং এর 3টা, জন্যই 3টা ম্যাম, 3টা রিং এর জন্যই 3টা ম্যাম। ডান পাশের 3টা। হ্যাঁ, ডান পাশের 3টা। ঠিক আছে, এই দেখো এই ডাবল বন্ডটা, এই ডাবল বন্ডের এই কার্বনটা সাইকেলের অংশ, এই সাইকেলটার অংশ, আবার ডাবল বন্ডের অংশ, এবং ডাবল বন্ডটা কিন্তু সাইকেলের বাইরে, এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারটা কি,
যদি এই ডাবল বন্ডটা খেয়াল করো, এই ডাবল বন্ড যে কার্বনটা সেটা কি কোনো সাইকেলের অংশ? হ্যাঁ, এই সাইকেলটার অংশ। এই সাইকেলটার একটা কার্বন হচ্ছে এইটা, এবং সাইকেলের জাস্ট বাইরে ডাবল বন্ডটা আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড। আবার এই ডাবল বন্ডটা খেয়াল করো, এই ডাবল বন্ডটাও কিন্তু একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এই ডাবল বন্ডের যে এই কার্বনটা আছে সেটা একটা সাইকেলের কার্বন, এই যে সাইকেলের কার্বনটা, এবং সাইকেলের বাইরে আছে, ঠিক আছে, যার কারণে এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। তিনটা, ঠিক আছে, তিনটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড এখানে। এই ডাবল বন্ডে খেয়াল করো, কোনো কার্বন কিন্তু কি সাইকেলের বাইরে নাই, ডাবল বন্ডটা কিন্তু অবশ্যই এক্সো হতে হবে। এক্সো মানে সাইকেলের বাইরে হতে হবে, এটা সাইকেলের ভিতরে আছে, ঠিক আছে। এবং যে কোনো একটা কার্বন সাইকেলের অংশ এবং তোমার সাইকেলের বাইরে সাইকেলের অংশ ডাবল বন্ডের অংশ, এরকম তিনটা ক্রাইটেরিয়া ফলো করলে তোমার হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড হবে। এটা কিন্তু সাইকেলের বাইরে পড়ছে না, যদিও সাইকেলের অংশ কিংবা ডাবল বন্ডের কার্বন হচ্ছে, কিন্তু সাইকেলের বাইরে কিন্তু পড়ছে না, যার কারণে এটা কিন্তু এক্সোসাইক্লিক ডাবল বন্ড না। কারো কনফিউশন আছে নাকি বল দেখি? এই প্রশ্ন কিন্তু থাকেই একটা, বুঝছো, এই উডওয়ার্ড ফিশার রুল অনুযায়ী তোমার হচ্ছে বের করা, এটা কিন্তু থাকবেই। জি ম্যাম। সবাই বুঝতে পারছো তো? নিয়ে নাও, তোর সমস্যা নাই তো এক্সোসাইক্লিক ডাবল বন্ড নিয়ে? তোর নিয়ে আছো না? আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। দেখো ইননস এর ক্ষেত্রে, ইননস এর ক্ষেত্রে কি আলফা, ইনন মানে হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে তোমার যদি 6 মেম্বার অথবা অ্যাসাইক্লিক হয়, যদি সাইকেল ছাড়া হয়, 6 মেম্বার রিং অথবা অ্যাসাইক্লিক প্যারেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে 215 ন্যানোমিটার, 5 মেম্বার রিং প্যারেন্ট রিং এর ক্ষেত্রে যদি 200 ন্যানোমিটার, অ্যাসাইক্লিক ডাইনন সেক্ষেত্রে 245 ন্যানোমিটার। আচ্ছা, ইনক্রিমেন্ট ফর ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন, ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন মানে কনজুগেশন যদি থাকে তাহলে 30, আগের মতোই। এগুলো একটু মনে রাখা কষ্টকর। অ্যালকাইল রিং রেসিডিউ আলফা পজিশন যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে 10, বিটার ক্ষেত্রে 12, গামা অথবা হায়ার থাকলে 18, ঠিক আছে। তার মানে আলফা বিটা গামা আমাদের এই পজিশনগুলো ভালো করে ধরতে হবে, ধরলে সেটা আলফা বিটা গামা অনুযায়ী আমাদের মানগুলো বসাতে হবে। পোলার মলিকুলস দেখো অনেক এখানে কিছু মুখস্থ করা একটু টাফ। OH এর ক্ষেত্রে আলফা বিটা গামা 35, 30, 50, একটু বিরক্তি করে আসলে এগুলা। যাই হোক, এক্সোসাইক্লিক ডাবল বন্ডের ক্ষেত্রে 5 যুক্ত করতে হবে, হোমোসাইক্লিক ডাইন থাকলে 39 যোগ করতে হয়। আচ্ছা, এই তো তোমার বেসিক, তোমার এখান থেকে আমার টুকটাক কিছু পড়তে হবে। এই যে এই অ্যাস্টার ক্ষেত্রে এখানে তোমার আগে কি ছিল? অ্যাস্টার ক্ষেত্রে কি তোমার 0 ছিল আগে, আর এখানে অ্যাস্টার ক্ষেত্রে 6, আলফা বিটা গামা হোক 6 হবে। তোমরা যেটা করবা, বইয়ের পাভিয়া কালসির কেম্পের বইতে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, ঠিক আছে, সেই এক্সাম্পল গুলোর মধ্যে যে কয়েকটা সাবস্টিটিউয়েন্ট তোমার পাবা, সেই সাবস্টিটিউয়েন্টের মানগুলো মুখস্থ করে ফেলবা। সবগুলো মুখস্থ করার দরকার নাই, এত আসলে মনে থাকে না, এগুলো হুদাই মান মুখস্থ করতে কোনো লাভ নাই, বুঝছো নাই? তোমার হচ্ছে শুধুমাত্র এক্সাম্পল কিংবা বইয়ে করে দেওয়া আছে, সে করে দেওয়া এক্সাম্পলের মধ্যে যে কয়েকটা সাবস্টিটিউয়েন্ট তোমার পাবা, মানে OH পেতে পারো, অ্যাস্টার পেতে পারো, এই অ্যাস্টার OH এগুলো মুখস্থ করে রাখবা, ঠিক আছে। আমরা একটু এক্সাম্পলটা দেখি। দেখো অ্যাসাইক্লিক ডায়ন, এখানে দেখো যে অ্যাসাইক্লিক প্যারেন্ট কম্পাউন্ড, ইননের ক্ষেত্রে তোমার কি বলেছে 215। এখানে তুমি দেখো কনজুগেশন নাই, যেহেতু আমি জাস্ট মেইন প্যারেন্ট মলিকুলটাকে কোড করব, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, ঠিক আছে, 214। সবসময় মনে রাখবা এই ক্ষেত্রে তোমার কার্বনিল মূলকের সাথে যে তোমার অ্যালকাইল পার্ট কিংবা রিং রেসিডিউ এটা ধরা রাখবে না, শুধুমাত্র আলফা বিটা গামা। খেয়াল করো আমাদের কিন্তু ইনক্রিমেন্ট গুলো কিন্তু আলফা বিটা গামা অনুসারে দেওয়া আছে, তাই না? আলফা বিটা গামা পজিশনের সাথে যে তোমার রিং রেসিডিউ কিংবা অ্যালকাইল রেসিডিউ থাকে সেটা কাউন্ট করতে হবে। অন্য যে কার্বনিল মূলকের সাথে যে কার্বন থাকবে ডিরেক্টলি ফাংশন গ্রুপের সাথে মানে রিং রেসিডিউ থাকলো কিংবা থাকলো, এটা কিন্তু আসলে ধরতে হবে না, ঠিক আছে, এটা আমরা ধরবো না। তাহলে অ্যাসাইক্লিক ইননের প্যারেন্ট হচ্ছে 215 আলফা, এই যে আলফা বিটা কার্বনিল মূলকের কার্বনটা কিন্তু ধরতে হবে না, পরের কার্বনটা হচ্ছে আলফা, পরেরটা বিটা। আলফাতে একটা অ্যালকাইল মূলক আছে যার কারণে 10 যুক্ত হয়েছে, বিটাতে আছে 2টা, একটা 2টা, তাহলে অ্যালকাইল মূলকের জন্য 12 হয়, 12 দুগুণে
249 ন্যানোমিটার। অবজার্ভড 249 ন্যানোমিটার। এটা ক্ষেত্রে দেখো এই যে সাইক্লিক, এটা সাইক্লিক ডায়ন 6 মেম্বার 215 হবে। এটা ক্ষেত্রে একই হবে 215 ন্যানোমিটার। এখানে খেয়াল করো আলফাতে কিছু নাই, বিটাতে কিছু নাই, গামাতে কি হবে? গামাতেও কিছু নাই। না, এখানে দেখো আলফা বিটা গামা ডেল্টা, এখানে কিন্তু একটা কনজুগেশন সিস্টেম বেড়েছে, ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন বেড়েছে একটা, যেহেতু আগে ছিল আলফা বিটাতে শুধুমাত্র, এখন ডেল্টা গামাতেও আসছে, 30 ন্যানোমিটার যুক্ত হবে। প্লাস এটা কিন্তু জাস্ট খেয়াল করো হোমোসাইক্লিক ডাইন, কিন্তু হোমোসাইক্লিক মানে একটা সাইকেলের মধ্যে দুটো ডাবল বন্ড থাকবে কনজুগেটেড সিস্টেমে। এই ডাইনটাকে আমার যদি এরকম সিস্টেম থাকে যে একটা সাইকেলের মধ্যে ডাইন, আবার দেখো সাইকেলটা কিন্তু একটু উদাহরণ দিই, দেখো এই যে দেখো এটা কিন্তু হেটারো অ্যানুলার ডাইন, ঠিক আছে, মানে দুইটা মলিকুলের মধ্যে কিন্তু দুইটা সাইকেলের মধ্যে কিন্তু ডাইনটা, এখানে কিন্তু কোনো তোমার 39 যোগ হবে না, কিন্তু একই সাইকেলের মধ্যে যদি তোমার কনজুগেটেড সিস্টেমে থাকে সেক্ষেত্রে কিন্তু 39 যোগ করতে হবে। হোমোসাইক্লিক ডাইন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমার 39 যোগ করতে হবে। এখন দেখো রিং রেসিডিউ, তার মানে আমার এখন প্যারেন্ট কতটুকু, যেহেতু কনজুগেটেড সিস্টেমে আছে প্যারেন্ট হবে হলো এতটুকু। আলফা বিটাতে কিছু নাই, ঠিক আছে, গামাতে কিছু নাই, ডেল্টাতে কি আছে? একটা। ডেল্টাতে একটা থাকার কারণে কি হবে দেখো, ডেল্টা রিং রেসিডিউ, আমার কি বলছিলাম ডেল্টা অথবা হায়ারের জন্য হবে 18, সেক্ষেত্রে একটার জন্য আমরা যোগ করে দিচ্ছি 18, 302 ন্যানোমিটার, অবজার্ভ হচ্ছে 300 ন্যানোমিটার। খেয়াল করো এইলার কোনো ইনক্রিমেন্ট কিন্তু আমরা যোগ করছি না, এটা কিন্তু ইনক্রিমেন্টের আমাদের ধরা লাগছে না। খেয়াল করো জাস্ট এই পর্যন্ত কিন্তু আমাদের প্যারেন্ট টুকু আমরা ধরবো, প্যারেন্টের সাথে এই যে আমি বাউন্ডারি দিয়ে দিচ্ছি, বাউন্ডারিকে ক্রস করেছে কে? শুধুমাত্র এই লাইনটা, এই লাইনগুলো কিন্তু পরে, এই লাইনটা ক্রস করেছে আমরা এই লাইনটাই ধরবো। আরেকটা জিনিস খেয়াল করো, এই লাইনটাকে কিন্তু আমরা কিন্তু ইনক্রিমেন্ট ধরছি না, কারণ এই আমি সবসময় বলছি কার্বনের যে কার্বনটা আছে ইননের ক্ষেত্রে এই কার্বনের কার্বন ধরতে হবে না, শুধুমাত্র আলফা বিটা গামা ডেল্টা এইটুকু খেয়াল করলেই হবে, ঠিক আছে। আলফা বিটা গামা ডেল্টা এই পার্টটুকুনি আমরা খেয়াল করব, এই পার্টটুকুন বাদ, এটা বাদ। জাস্ট এখানে কি যুক্ত হয়েছে? একটা অ্যালকাইল রিং রেসিডিউ যুক্ত হলে আমরা এর সাথে 18 যোগ করে দিব। এখানে কি দেখো 5 মেম্বার ইনন, 5 মেম্বার, খেয়াল করো এখানে কিন্তু 5 মেম্বারের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন। 5 মেম্বার যদি হয় 202 ন্যানোমিটার, 202 ন্যানোমিটার। এই প্যারেন্টটাকে আমি একটু কোড করে দিব, দেখো এইটা হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে। এখন দেখো বিটা রিং রেসিডিউ, বিটা রিং রেসিডিউ কি এখানে দেখো কয়টা বিটার সাথে যুক্ত আছে? এই যে বিটা কার্বনটা যে ছিল এখানে যুক্ত আছে একটা, দুইটা, যেটা রিং রেসিডিউ, এর জন্য বিটা রিং রেসিডিউর জন্য ছিল হচ্ছে কত? 12, বিটার জন্য ছিল হলো 12, এখানে বিটার জন্য একটা, দুইটা, 12 দুগুণে 24 যোগ হচ্ছে। এক্সোসাইকেল ডাবল বন্ড কি এখানে আছে? খেয়াল করো তো, এক্সোসাইকেল ডাবল বন্ড কিন্তু বিটা যে কার্বনটা আছে সেটা কিন্তু একটা এক্সোসাইকেল ডাবল বন্ডের, এই যে সাইকেলটা মনে করো এ একটা সাইকেল, এই যে সাইকেলটা আছে এই সাইকেলের কার্বন প্লাস ডাবল বন্ডের কার্বন আবার সাইকেলের বাইরে, তো যেহেতু তিনটা ক্রাইটেরিয়া ফলো করছে তার মানে এটা হচ্ছে একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এই জন্য 5 যোগ করে দেওয়া হচ্ছে 231 অফ দা 226, ঠিক আছে। আর একটা দেখো এখানে একটু দেখো 5 মেম্বার রিং আমাদের 202 ন্যানোমিটার চলে আসবে। প্যারেন্টটা আমরা আগে থেকে একটু কোড করে নিব, এইটা হচ্ছে প্যারেন্ট। এটা কিন্তু আমরা ধরবো না, শুধু ধরবো কি আলফা বিটা থেকে। আলফা পজিশনে কি আছে? ব্রোমিন আছে, তার মানে খেয়াল করো তোমার ব্রোমিনের ক্ষেত্রে কি যুক্ত হয় এটা তোমার মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু আমি বই থেকে নিয়েছি। হ্যাঁ, আমি কি বললাম, বইয়ের এক্সারসাইজে কিংবা বইয়ের প্র্যাকটিসের মধ্যে যেগুলো তোমার উদাহরণ দেওয়া আছে সেখানে যে সাবস্টিটিউয়েন্ট গুলো যুক্ত করা আছে সেই সাবস্টিটিউয়েন্টের ইনক্রিমেন্ট গুলো ভালো মতো মুখস্থ করবা, ঠিক আছে। পাভিয়া কালসির বই অথবা উইলিয়াম কেম্পের বই এইগুলা মুখস্থ করে রাখবা, তাহলে তোমার পরীক্ষায় সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আলফা ব্রোমিনের জন্য আমরা পাচ্ছি 25। বিটাতে কি আছে? বিটাতে একটা, দুইটা রিং রেসিডিউ আছে, ঠিক আছে। দেখো বিটা যে কার্বনটা আছে, মেইনলি বিটা কার্বনটাকে আমি এই পর্যন্ত আমার প্যারেন্টটাকে ধরবো, কিন্তু এই প্যারেন্ট যে কার্বনটা আছে এই কার্বনটাকে কে কে ক্রস করেছে সেটা আমার খেয়াল করতে হবে। রিং রেসিডিউ আছে একটা, দুইটা, দুইটার জন্য আমার কি 12, বিটা পজিশনে দুইটা রিং রেসিডিউ, বিটার জন্য 12 হয়, দুইটা আছে 12 দুগুণে 24,
আরেকটা আছে কি এক্সোসাইক্লিক ডাবল বন্ড। খেয়াল করো এখানে যে তোমার মানে ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে রিং সিস্টেমে আরো কিছু পার্ট বাকি আছে যেটা আঁকা হয়নি, ঠিক আছে? তাহলে দেখো এই বিটা কার্বনটাও কিন্তু একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এই যে সাইকেলটা যেটা আঁকা হয় নাই এখানে বোঝাচ্ছে এখানে আদারওয়াইজ অনেক কিছু আছে। এই সাইকেলের বিটা কার্বনটা সাইকেলের একটা অংশ, ডাবল বন্ডের একটা অংশ, আবার সাইকেলের বাইরে অ্যাটাচড, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এটাকে বলছি এক্সোসাইক্লিক ডাবল বন্ড 5 যুক্ত করে দিচ্ছে 256, ঠিক আছে? সবাই বুঝতে পারছো তো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, লাস্ট না, লাস্ট শেষ হয় না, শেষ হচ্ছে এখানে দেখো একটা, এই যে দেখো আমরা কি বলছি 6 মেম্বার ইনন, এটা কিন্তু খেয়াল করো 6 মেম্বারটা কিন্তু কি হয় 215 ন্যানোমিটার, ঠিক আছে? যেহেতু ডাবল বন্ড এক্সটেনশন আছে, দেখো আমরা কিন্তু আলফা বিটা পর্যন্তই আমরা কিন্তু প্যারেন্ট ধরে নিতাম, কিন্তু এখানে কি আছে আলফা বিটা পরেও যেহেতু কনজুগেশন আছে সেহেতু আমরা এটাকে সহ প্যারেন্টটা ধরে নিব। এই প্যারেন্ট আমি ধরলাম, ধরার কারণে আমি এখানে কনজুগেশনের কারণে 30 যোগ করে দিয়েছি। এখন খেয়াল করো এই পার্টটা কিন্তু আসবে না, আলফা বিটা থেকে শুরু করো, আলফার মধ্যে কোনো রিং রেসিডিউ কিংবা কোনো অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট নেই। বিটাতে কি আছে? হ্যাঁ, বিটাতে একটা রিং রেসিডিউ আছে, তাহলে বিটা রিং রেসিডিউর জন্য আমরা জানি 12 যোগ হয়, তাহলে 12 যোগ হয়েছে। আর গামা ডেল্টা গামার জন্য নাই, যেহেতু ডেল্টার জন্য কি হচ্ছে এই যে দেখো 18 একটা যোগ হয়েছে, এই জন্য 18 যোগ করে দেওয়া হচ্ছে। অনেক সময় তোমরা কি করো এক্সোসাইক্লিক ডাবল বন্ড কিন্তু তোমার যোগ করতেই ভুলে যাও, বুঝছো? মনে করো এক্সোসাইক্লিক ডাবল বন্ড পারো কিন্তু যোগ করতে ভুলে গেছো, একটু ঠান্ডা মাথায় কেয়ারফুলি এটা করতে হবে। খেয়াল করো এখানে ডাবল বন্ড এক্সোসাইক্লিক ডাবল বন্ড কোনটা বলতো, কোন কার্বনটা কোন ডাবল বন্ডটা? ম্যাম মাঝেরটা, মানে ওই ডাইন সাইডেরটা। বিটা পজিশন আলফা বিটা যেটা, বিটা হ্যাঁ হ্যাঁ আলফা বিটা, এক্স্যাক্টলি আলফা বিটা যে ডাবল বন্ডটা আছে, এই যে বিটা কার্বনটা দেখো এই সাইকেলটার একটা পার্ট এবং জাস্ট সাইকেলটার বাইরে আবার সাইকেলের অংশ ডাবল বন্ডের অংশ, তাই তো? এই কারণে তোমার এটা হচ্ছে একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড। কিন্তু এই গামা ডেল্টার ডাবল বন্ড কিন্তু এই ক্রাইটেরিয়া গুলো ফলো করে না, যার কারণে তোমার হচ্ছে এটা হবে না। আচ্ছা, এই কারণে 5 যুক্ত হচ্ছে 280 ন্যানোমিটার। দেখো এক্স্যাক্টলি অবজার্ভ 280 ন্যানোমিটারই কিন্তু আসে। আচ্ছা, এগুলা খুবই একটু আনকমন, আমি তোমাদেরকে সাজেস্ট করব যেটা তোমার হচ্ছে প্রশ্নে তোমার হচ্ছে এক্সারসাইজে, বিশেষ করে তোমাদের প্রতি চ্যাপ্টারের পিছনে কিন্তু কিছু এক্সারসাইজ করে দেওয়া থাকে, হ্যাঁ দেওয়া থাকে প্রশ্ন, ওইখানে একটু খেয়াল করবা কোন কোন গুলো আছে। তবে অ্যাসিডের একটা ফাংশনাল গ্রুপের আমি পেয়েছিলাম একবার, পরীক্ষায় আসছিল তোমাদের, প্রাইম ক্লোরোফর্ম হচ্ছে তোমার বেনজয়েল ডেরিভেটিভ, এটা হচ্ছে বেনজয়েল পার্ট, ঠিক আছে? আরটা কি হতে পারে? অ্যালডিহাইড হতে পারে, যদি হাইড্রোজেন হয় অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, যদি আর হয় তাহলে কিটোন হবে। আর কি হতে পারে? OH অথবা ও অ্যালকাইল, মানে অ্যাসিড অথবা অ্যাস্টার হতে পারে। এখানে যদি আমি OH যুক্ত করি এটা হবে একটা অ্যাসিড, আর OR যুক্ত করলে হবে কি অ্যাস্টার। আচ্ছা, এটা জাস্ট মনে রাখবা, অ্যালকাইল অথবা রিং রেসিডিউ থাকলে 246, হাইড্রোজেন মানে অ্যালডিহাইডের ক্ষেত্রে তোমার হচ্ছে বেনজালডিহাইডের ক্ষেত্রে 250, আর অ্যাসিড অথবা অ্যাস্টারের ক্ষেত্রে তোমার হচ্ছে 230। একটা एग्जांपल দেখাই, দেখো প্যারেন্ট ক্রোমোফোর 246 বলছে, 246 246, তার মানে কি অ্যালকাইল অথবা রিং রেসিডিউ বেনজিনের সাথে প্যারেন্ট ক্রোমোফোর কি ও আর যদি হয় অ্যালকাইল অথবা রিং রেসিডিউ, এই যে বেনজিনের সাথে কার্বন মধ্যে যুক্ত আছে সেটা, এটা হচ্ছে তোমার অ্যালকাইল অথবা রিং রেসিডিউ যেহেতু যুক্ত আছে সেটা 246 ন্যানোমিটার হচ্ছে প্যারেন্ট কম্পাউন্ড। আর অর্থ রিং রেসিডিউ, অর্থ পজিশনে রিং রেসিডিউ আছে 3 মেটাতে ব্রোমিন, দেখো ইনক্রিমেন্ট ফর ইচ সাবস্টিটিউয়েন্ট। অ্যালকাইল অথবা রিং রেসিডিউর ক্ষেত্রে অর্থ মেটার যদি তোমার থাকে সেক্ষেত্রে 3 যুক্ত হবে। প্যারাতে যদি রিং সাবস্টিটিউয়েন্ট মানে রিং পার্ট থাকে কিংবা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট থাকে সেক্ষেত্রে তোমার 10 যুক্ত হবে। আর ব্রোমিন বলছে, ব্রোমিন যেহেতু অথবার কাছে 2, প্যারার জন্য 15, প্যারার জন্য 15, ঠিক আছে? মেটা
এখানে যেহেতু কার্বনিল মূলকটা, ঠিক আছে, এই কার্বনিল মূলকের ইয়াতে তোমার কথা অর্থ মেটা প্যারা, ঠিক আছে, এরকম করে দিতে হবে। মেটা পজিশনে ব্রোমিন যুক্ত আছে, মেটা পজিশনে ব্রোমিনের জন্য কত হয় দেখো 2, এর জন্য এখানে 2 যুক্ত করেছে। অর্থ রিং রেসিডিউ, তাহলে অর্থ পজিশনে রিং রেসিডিউ আছে, অর্থ পজিশনে রিং রেসিডিউর জন্য কত যুক্ত করছে, অর্থ পজিশনে রিং রেসিডিউর জন্য 3 যুক্ত করছে, তাহলে যোগ করেছে হলো 3। এখানে কিন্তু কোনো খেয়াল করো এক্সোসাইক্লিক ডাবল বন্ড কি আছে নাই, কিন্তু খেয়াল করো এই ডাবল বন্ড যদি খেয়াল করো, এই ডাবল বন্ডের যে কোনো একটা কার্বন কিন্তু হতে হবে সাইকেলের অংশ এবং ডাবল বন্ডের অংশ। এখানে 2টা কার্বনই দুইটা কার্বনই এখানে খেয়াল করো, 2টা কার্বনই কিন্তু এখানে ডাবল বন্ডের অংশ রিং এর অংশ, 2টা কার্বন হলে কিন্তু হবে না, যদিও সাইকেলের বারে কিন্তু যে কোনো একটা কার্বন হতে হবে, 2টা কার্বন হলে কিন্তু এক্সোসাইক্লিক হবে না, কারণ 2টা কার্বন হলে হবে না, একটা কার্বন হতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু এখন 2টা আছে সেজন্য এটা কিন্তু এক্সোসাইক্লিক ডাবল বন্ড হচ্ছে না। এরকম কিন্তু এই যে এই মলিকুলটা একবার পরীক্ষায় তোমাদের আসছিল, ঠিক আছে, কি খেয়াল করো, এই যে বেনজিন সাথে কার্বনিল OH যুক্ত করে কি হবে 230 হবে। এই দেখো বেনজিন সাথে কার্বনিল, এখানে আমরা OH যুক্ত করে দিলে হবে 230 ন্যানোমিটার। এটা একবার তোমাদের পরীক্ষায় কিন্তু আসছিল এক্সামে। আচ্ছা, OH যুক্ত করলে 230 ন্যানোমিটার। এখন দেখো এটার পজিশনে অর্থ মেটা প্যারা, এটা মেটা এটা অর্থ, তাই তো। এখন দেখো মেটার জন্য OH 2টা, 2 × 7, তার মানে মেটা OH এর জন্য তোমার হচ্ছে 7 যুক্ত হয়, এই যে দেখো 7, মেটার জন্য 7, 7 দুগুণে 14। প্যারা পজিশনে একটা OH আছে মেটা, এইটা হচ্ছে প্যারা পজিশনে OH আছে একটা, প্যারা পজিশনে OH কত হচ্ছে 25, OH প্যারা পজিশনের জন্য তোমার হলো এই যে প্যারা পজিশন হলো 25, এটা যোগ হচ্ছে 25, 269 ন্যানোমিটার, ঠিক আছে। এখন চ্যাপ্টার কিন্তু মোটামুটি আজকে শেষই করে দিলাম বলা যায়। তোমরা যেটা করবে, তোমরা পাভিয়া এবং কালসির বই, আচ্ছা পাভিয়ার নতুন যে ইয়াটা আছে, পাভিয়ার নতুন যে তোমাদের বইয়ের ইয়াটা আছে, নতুন নিউ যে এডিশনটা আছে, এটা কি তোমরা পাইছো, মানে অনলাইনে পেয়েছো? না পেলে একটা কাজ করি, আমি তোমাদের সিআরকে, আচ্ছা আপাতত একটু মিউট করো, আমি বলতেছি তোমাদের বলে নেই, আমি তোমাদের সিআরকে নতুন একটা যে বইয়ের কালেকশন বের হয়েছে পাভিয়ার নতুন এডিশন, ওই বইটা আমি তোমাদের মেইলে দিয়ে দিচ্ছি, যদি ইমেইলে দেওয়াটা ঠিক না, হ্যাঁ তোমার হচ্ছে ইমেইলে আমি দিয়ে দিব, সেই বইটা থেকে তোমরা প্রত্যেকটা এক্সারসাইজ, কালসির বইটা তোমাদের কাছে আছে, কালসির বই পাভিয়ার বই, যদি উইলিয়াম কেম্পের বই না পাও একটু সার্চ করবো আর কি লাইব্রেরিতে অথবা তোমাদের বড় ভাইয়ের কাছে, এই 3টা বই যে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে এক্সারসাইজে প্লাস বইয়ের ভিতরে দেওয়া আছে করা, সেগুলো প্রত্যেকে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে তোমাদের যদি সমস্যা হবে সেটা আমাকে বলবেন যে এটা পাচ্ছি না। তোমাদেরকে আরেকটা এক্সাম্পল আমি দেখাবো যেটাতে তোমার হচ্ছে একটু প্রবলেম আছে, একটু কঠিন আর কি, কালসির বই তোমার ওটা দেওয়া আছে, ওটা নিয়ে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? ম্যাম আমাদের স্লাইডটা দিয়ে দিবেন না? স্লাইড দিয়ে দিব। ম্যাম স্লাইডে অনেক যে ভুলগুলো আছে এগুলো কারেকশন করে দিলে আমাদের কিছু সুবিধা। স্লাইড খুব বেশি ভুল নাই, টুকটাক ভুল আছে, দেখে তোমার দেখে বুঝতে পারবা, তারপর আমি ঠিক করে দিব, ঠিক আছে। যেমন এখানে প্যারা অ্যামিনোফেনল হবে একটা এক্সারসাইজ, আর একটা হচ্ছে এগুলো জায়গাতে ভুল আছে। আচ্ছা তোমার সিলেকশনটা বাদ দিয়েছি, সিলেকশনটা পড়াতে হবে, এই একটা পার্ট বাকি আছে। আর কারো কোনো প্রশ্ন ইউভি নিয়ে? হাইড্রোজেন ডেফিসিয়েন্সি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা বলে দিলাম। ম্যাম হাইড্রোজেন ডেফিসিয়েন্সি ইউটিউব সাহায্যে দেখলাম, সেখানে অন্যভাবে বুঝাইছে ম্যাম, হচ্ছে যে তোমরা ওইভাবে যাইও না, ঠিক আছে, আর ওইদিকে যাওয়ারই দরকার নাই, দুইভাবে করা যায়, ঠিক আছে। আরেকটা সমীকরণ দিয়ে করা যায়, সমীকরণ দিয়ে, হ্যাঁ সমীকরণ দিয়ে হ্যাঁ একটা সমীকরণ যে কার্বন বাই 2 হাইড্রোজেন বাই ডিফিনেশন করে, ওটা তোমাদের দরকার নাই। অথবা যদি কারো ভালো লাগে ইকুয়েশন দিয়ে করতে পারো, সমস্যা নেই, কিন্তু অবশ্যই হাইড্রোজেন ডিফিসিয়েন্সিটার ইনডেক্স কিভাবে বের করে এটা ভালো করে শিখবা। আমি তোমাদেরকে দেখা দিচ্ছি একবার, তাই তো। এখানে কিন্তু তোমার হচ্ছে জাস্ট খুবই ইজি, এভাবে করে বের করাটা খুবই ইজি। এখানে রুলস দেওয়া আছে, জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন বের করতে হয়,
প্লাস হাইড্রোজেনের সাথে এক যোগ করতে হয়, কোথাও বিয়োগ করতে হয়, কোথাও কোনো চেঞ্জ হয় না। জাস্ট এইটুকু ফলো করলেই আনস্যাচুরেশন ইন্ডেক্সটা বের করে নিতে পারো। এখান থেকে কিন্তু প্রচুর ইনফরমেশন পাওয়া যায়, এটা কখনোই মিস করবা না। এবং তোমার যদি কোনো কম্পাউন্ড আননোন কম্পাউন্ড আসে, সেক্ষেত্রে এটা প্রথমে এটা সলভ করে নিবা। সলভ করলেই অনেক একটা ধারণা পাওয়া যায় যে কি ধরনের মলিকুল হতে পারে। একদম শেষে গিয়ে কম্বাইন্ড স্ট্রাকচার প্রবলেমে গিয়েও আমি তোমাদের পড়াবো, ঠিক আছে? মানে ইন্ডেক্স অফ হাইড্রোজেন কিভাবে বের করতে হয়, বের করে স্ট্রাকচার মানে সমাধান করতে হয় আর কি। আচ্ছা, যাই হোক, তোমাদের ইউভি স্পেকট্রোস্কোপি নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? একটা কাজ করো, আমি সাইট তোমাদেরকে দিয়ে দেই, তোমরা একটু পড়াশোনা করো, ঠিক আছে? পড়াশোনা করে বের করো যে কোন পার্টটা আসলে বুঝবো না, সেটা আমাকে জিজ্ঞেস করবা। আর যেটা বললাম, অবশ্যই বইয়ের প্রত্যেকটা উডওয়ার্ড ফিচার অনুযায়ী, প্রত্যেকটা ইম্পিরিক্যাল ফর্ম অনুযায়ী তোমার সলভ করবা। সলভ করে যেটা পারবে না সেটা আমাকে বলবা, ঠিক আছে? ঠিক আছে, কার কোনো আর কোনো সমস্যা নেই তো? না ম্যাম। আচ্ছা, তাহলে আজকে শেষ করে দিই, হ্যাঁ?